সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মিলন বাংলা প্রেস ক্লাব পেজের পক্ষ থেকে এবং দূর থেকে কাছে অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তুহিন মাহমুদ। করোনার এই সার্বিক পরিস্থিতি নিয়ে আমরা প্রতিদিনই আপনাদের সামনে হাজির হই নতুন নতুন অতিথিদের নিয়ে, এবং তার থেকে তাদের মাধ্যমে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করি করোনার সমসাময়িক বিষয়গুলো। শুধু বাংলাদেশ এবং ইউরোপ নয়, সারা বিশ্বের যে সমস্ত প্রবাসী বাংলাদেশিরা, বিশেষ করে বাংলা ভাষাভাষী মানুষ বিশ্বের জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে, আমরা সেখানের সার্বিক বিষয়গুলো তুলে এনে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করি, এবং বাংলাদেশিরা কেমন আছে, কিভাবে আছে, কোথায় আছে, এবং এই পরিস্থিতিতে আমাদের কি করা উচিত, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি। আমাদের আজকের মূল বিষয় করোনার এই সার্বিক পরিস্থিতিতে আমরা কেমন আছি, এবং আমাদের এই মুহূর্তে সামনে ঈদ আছে, সেই ঈদ উপলক্ষে আমাদের করণীয় কি, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের আলোচনায় আজকে সংযুক্ত হয়েছেন ঢাকা থেকে অ্যাডভোকেট মোহাম্মদ আলী ইমরান, যিনি অ্যাডভোকেট জজ কোর্ট এবং অ্যাসোসিয়েট লয়ার বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আমাদের সাথে সংযুক্ত হয়েছেন গিরিশ এথেন্স থেকে গিরিশ শাহিন আক্তার, যিনি অনলাইন শিক্ষিকা, বাংলাদেশ দূতাবাস গিরিশে নিযুক্ত। এবং আমাদের সাথে সংযুক্ত হয়েছেন মিলন বাংলা প্রেস ক্লাবের সভাপতি রিয়াজুল ইসলাম কাউসার, এবং আমাদের সাথে সংযুক্ত হবেন মিলান থেকে চ্যানেলের ইতালি প্রতিনিধি সহকর্মী আব্দুল বাসিদ দোলই, এবং আমাদের সাথে ইউকে থেকে সংযুক্ত হবেন সালমা সুলতানা। দর্শক, আমরা আমাদের একটি ছোট্ট একটি ছোট্ট একটি সচেতনতামূলক বিজ্ঞাপন আছে, এই বিজ্ঞাপনের পরে আমরা চলে যাব আমাদের মূল আলোচনায়, এবং আপনাদের সাথে আমাদের অতিথিদেরকে পরিচয় করে দিয়ে আমরা অনুষ্ঠানে চলে যাব। দর্শক, আপনারা দেখতে থাকুন আমাদের। চাচা, আপনি কিন্তু নাম বেশি রাখেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভালো আছি বাবা। দোয়া করবেন আমাদের জন্য। এ কাকা, করোনা ভাইরাস। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল ভালো আছেন? খুব সাবধান। করোনা ভাইরাস কোভিড-19 নিয়ে সতর্ক সবাই। হাঁচি কাশির সময় টিস্যু বা কাপড় দিয়ে অথবা বাহুর ভাঁজে নাক মুখ ঢেকে ফেলুন। ব্যবহৃত টিস্যু ঢাকনাযুক্ত ময়লার পাত্র ফেলুন। কাপড় সাবানে আধ ঘন্টা ভিজিয়ে ধুয়ে ফেলুন। ঘন ঘন 2 হাত সাবান ও পানি দিয়ে 20 সেকেন্ড ধরে ভালো করে পরিষ্কার করুন। হাত দিয়ে নাক, মুখ, চোখ স্পর্শ থেকে বিরত থাকুন। যেখানে সেখানে কফ ও থুতু ফেলা থেকে বিরত থাকুন। আসুন সবাই মিলে করোনা ভাইরাস কোভিড-19 প্রতিরোধ করি। দর্শক, আমরা ফিরে আসবো মূল আলোচনায়। এই মুহূর্তে যারা অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের প্রতি অনুরোধ, আপনারা এই অনুষ্ঠানটি শেয়ার করবেন এবং অন্যকে জানার সুযোগ করে দেবেন, এবং পরবর্তীতে যারা এই লাইভটি দেখবেন, আপনাদের মতামত এখানে ব্যক্ত করতে পারবেন, এবং আপনারা এখানে সংযুক্ত হওয়ার সুযোগ রয়েছে। আপনারা ইচ্ছে করলে সংযুক্ত হতে পারবেন এবং আপনাদের মতামতগুলো এখানে কমেন্টস করে জানাতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার জন্য। দর্শক, আমি চলে যাচ্ছি সরাসরি ঢাকা থেকে সংযুক্ত হয়েছেন আলী ইমরান, যিনি একজন লয়ার এবং সুপ্রিম কোর্টের এবং অ্যাসোসিয়েট লয়ার ঢাকা সুপ্রিম কোর্টের। ইমরান সাহেব, আপনি কেমন আছেন? আপনাকে দূর থেকে কাছের অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনি? জি, আপনাকেও ধন্যবাদ, এবং এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে মিলান বাংলা প্রেস ক্লাবের সকল সদস্যদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। করোনার এই বৈশ্বিক মহামারীর মধ্যে এখন পর্যন্ত আল্লাহর রহমতে সুস্থ আছি আমরা, জি সবাই ভালো আছি। জি, ধন্যবাদ। আমি আসবো, আমি চলে যাচ্ছি গিরিশ। আমাদের সাথে সংযুক্ত হয়েছেন শাহিন আক্তার, যিনি বাংলাদেশ দূতাবাস নিযুক্ত রয়েছেন গিরিশে, সেখানে অনলাইন শিক্ষিকা হিসেবে কর্মরত রয়েছেন। শাহিন আক্তার, আপনি কেমন আছেন? আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। ধন্যবাদ আপনাকে। জি, আমাকে শুনতে পাচ্ছেন? জি জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। দূর থেকে কাছে অনুষ্ঠান পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি চলে যাচ্ছি মিলানের আব্দুল বাসিদ দোলই। দোলই ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি, আসসালামু আলাইকুম সবাইকে। জি, আমি শুনতে পাচ্ছি। ধন্যবাদ। দর্শক, আমি চলে যাচ্ছি রিয়াজুল ইসলাম কাউসার, মিলান বাংলা প্রেস ক্লাব সভাপতি, আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। কাউসার, আপনি কি শুনতে পাচ্ছেন? জি জি, আসসালামু আলাইকুম সকল ওয়ালাইকুম দর্শকদেরকে আসসালাম। আমার পক্ষ থেকে
শুভেচ্ছা জানাচ্ছি, এবং আজকে যারা অতিথি হিসাবে আমাদের মিলান বাংলা প্রেস ক্লাব আইডিতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাদেরকে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা জানেন সারা পৃথিবীর প্রায় 212টি দেশ করোনা রোগে আক্রান্ত, অসংখ্য মানুষের মৃত্যু হয়েছে, লক্ষ লক্ষ মানুষ আক্রান্ত হয়েছে। যেখানে বর্তমান ঝুঁকিতে রয়েছে আমেরিকা, লন্ডন, রাশিয়া, ব্রাজিল বা ইন্ডিয়া। বাংলাদেশও একটি ঝুঁকির সামনে দাঁড়িয়ে আছে। সেই দাঁড়িয়ে থাকা অবস্থায় আমরা যারা প্রবাসী, যারা বহির্বিশ্বে আছি, আমাদের কিন্তু এই চিন্তার যে জায়গাটা, ভাবনার যে জায়গাটা, সেই জায়গায় কিন্তু আমরা অনেকটা টেক্সট বুকের মতো আটকে আছি। আসলে আমরা কি দেখছি এবং কি ভাবছি আর কি হচ্ছে বাংলাদেশে, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করবো। আজকে আমাদের দুজন অতিথি রয়েছেন, তাদের মূল্যবান মতামত এবং তাদের অভিজ্ঞতার আলোকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক, আমি সরাসরি চলে যাচ্ছি ঢাকাতে আলী ইমরান সাহেব। আলী ইমরান ভাই, আপনি শুনছেন এবং আপনি ঢাকাতে আছেন। বিশ্বের সমস্ত জি পরিবেশ এবং করোনার যে পরিস্থিতি, সেটি আপনি অবগত আছেন। তো বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, সেখানে সরকার বিধিনিষেধ লকডাউন দেওয়া হয়েছে, সেই লকডাউন শিথিল করা হয়েছে। এরপরে ঢাকাতে ঈদ উপলক্ষে ঢাকা ছেড়ে মানুষকে দেশের বাড়ি যাওয়ার জন্য নিষেধ করা হয়েছে। সেই নিষেধের আগেই, লকডাউন নিষেধ কার্যকরের পূর্বেই মানুষগুলো ঢাকা ছেড়ে গ্রামের বাড়ি যাওয়ার যে একটি পরিস্থিতি, সেটিতে হাজার হাজার লোকজন জড়ো হয়েছে। সেই জড়ো হওয়াতে আপনি নিশ্চয়ই জানেন, করোনা একটি সংক্রামক ব্যাধি। সেখানে একজন থেকে আরেকজন সংস্পর্শে আসে। সেখানে এই যে লক্ষ লক্ষ মানুষ এক জায়গা হয়ে যাওয়ার জন্য যে একটা পরিবেশ তৈরি হয়েছে, সেই পরিবেশের জন্য আমরা এই যে করোনার যে ভয়াবহতা, আমরা কোন দিকে এটাকে দেখতে পারি বা কিভাবে আমরা এই বিষয়টা বিবেচনা করতে পারি, এই দৃষ্টিকোণ থেকে যদি আপনি একটু ব্যাখ্যা করতেন। ধন্যবাদ তুহিন মাহমুদ ভাই আমাকে এই বিষয়ে বলতে বলার জন্য। আসলে বর্তমানে আমরা এক বৈশ্বিক মহামারীর মধ্যে আছি। করোনা ভাইরাস সারা বিশ্বকে একটা ভূখণ্ড আর তার অপোজিট পার্টি হিসেবে সমগ্র মানব জাতিকে এক জায়গায় নিয়ে এসে দাঁড় করাইছে। এখন এর মধ্যে দিয়ে আমরা বাংলাদেশের জনগণ বাংলাদেশে আছি, সারা বিশ্বে এই মহামারীর অবস্থাটা দেখছি। তো আমরা যখন সারা বিশ্বে দেখছিলাম যে জানুয়ারি মাসে যখন চীনের উহান শহরে করোনা ভাইরাসটা প্রথম দেখা দিল এবং পুরা উহান লকডাউন হয়ে গেল, মানুষ একদম সতর্ক, সব কেউ ঘর থেকে বের হচ্ছে না, আমরা কিন্তু সারা বিশ্ববাসী আতঙ্কিত এই বিষয়টা নিয়ে। এবং আমরা কিন্তু আতঙ্কের বিষয়টা সবাই অ্যাওয়ার ছিলাম যে না, এরকম একটা ভাইরাস আসতে পারে এবং এই ভাইরাস আসলে খুবই সংক্রামক একটা ব্যাধি এবং এটা আসলে আমাদের প্রিপারেশন কেমন হবে, সবাই মাস্ক পরবে, ঘন ঘন হাত ধুতে হবে, এইসব বিষয়গুলো যে স্বাস্থ্যবিধির যে বিষয়টা আছে WHO থেকে কিন্তু বাংলাদেশে করোনা ভাইরাসটা মার্চ মাসে তো শনাক্ত হলো 8ই মার্চ। এর আগ থেকেই কিন্তু আমরা ওয়েল অ্যাওয়ার যে না, করোনা ভাইরাস বাংলাদেশে আসতে পারে, খুব দ্রুত ছড়াচ্ছে এবং বাংলাদেশে যদি আসে তাহলে আমাদের এইভাবে চলতে হবে। এবং না আসার আগ থেকেই কিন্তু বারবার হাত ধোয়ার যে পরামর্শটা আমাদের ভিতরে দেয়া হচ্ছিল। যাই হোক, তারপরে যখন 8ই মার্চ বাংলাদেশে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হলো, তারপর থেকে আমরা IDCR এর ব্রিফিং এ শুনছিলাম এবং বিষয়টা আসলে অনেক মানে লাইটলি বলতে কি, এটা জনগণকে সতর্কতার বিষয়টাই বেশি নজর দেওয়া হচ্ছিল এবং বলা হচ্ছিল না, সরকারের পক্ষ থেকে বা আমাদের দেশের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি, সর্বোচ্চ প্রস্তুতি আসলে আমরা নিয়ে রেখেছি। তো যাই হোক, ধন্যবাদ। আমি পরবর্তীতে এই যখন বিষয়ে আপনার কাছে আসবো। আমি তার আগে একটু জেনে নেই, গ্রিস থেকে সংযুক্ত হয়েছেন শাহিনা আক্তার। সেখানে তিনি দীর্ঘদিন অবস্থান করছেন এবং বাংলাদেশ দূতাবাসের সাথে তিনি সংশ্লিষ্ট। সে বিষয়ে আমরা তার কাছে জানতে চাবো। শাহিনা আপা, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি আপনাকে। জি, আপনি তো বাংলাদেশের দূতাবাস রয়েছে গ্রিসে, এথেন্সে নিযুক্ত। সেখানে আপনি বলতে গেলে দোভাষীর কাজটি করছেন, অর্থাৎ শিক্ষিকা হিসেবে সেখানে যে গ্রিস ভাষা এবং বাংলা ভাষার সমন্বয় ঘটিয়ে একটি সহজ পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন। সেই দৃষ্টিকোণ থেকে আপনার কাছে প্রশ্ন, ওখানে বাংলাদেশি যারা আছে তারা ওখানে কি পরিস্থিতি, এবং বাংলাদেশ এই পর্যন্ত কেউ কি মারা গেছে করোনায় বা কতজন আক্রান্ত আছে, সেই বিষয়ে যদি একটু আমাদেরকে জানাতেন আপনি। দর্শক, আমাদের তার আগে আমি আপনার সাথে পরিচিত, আমাদের সাথে লন্ডন থেকে সংযুক্ত হয়েছেন সালমা সুলতানা। তিনি একজন মডেল এবং অভিনেত্রী। আমরা তার কাছে আসবো। আমি আবার ফিরে যাচ্ছি এথেন্স থেকে যিনি যুক্ত হয়েছেন শাহিনাকে। শাহিনাকে, আপনি আমার প্রশ্নটি বুঝতে পেরে শুনেছেন?
হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। ধন্যবাদ আপনাকে এবং আজকের আপনাকেও লাইভে ধন্যবাদ। যারা আছেন তাদের সবাইকে আসসালামু আলাইকুম এবং আমার দর্শক যারা আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে এখানে যুক্ত করার জন্য। তো আমি যেটা বলতে চাচ্ছি যে জি আমাদের এখানে অ্যাথেন্সে আপনি যেটা প্রশ্ন করলেন কোনো বাংলাদেশি আক্রান্ত হয়েছে কিনা এবং কোনো বাংলাদেশি মৃত্যুবরণ করেছে কিনা, জি আমাদের এখানে একজন বাংলাদেশি আক্রান্ত হয়েছিল। গ্রিস জি প্রথম থেকে অনেক বেশি সচেতন ছিল, বাংলাদেশিরা অনেক বেশি আইনের প্রতিও বিশ্বাসী ছিল, তারা সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে চলার কারণে আমাদের বাংলাদেশিরা এখানে সম্পূর্ণভাবে নিরাপদ ছিল। তার থেকে একজন মাত্র আক্রান্ত হয়েছে, সে এখন বর্তমানে সুস্থ অবস্থায় বাসায় ফিরেছে। আর মৃত্যুর কোনো সংবাদ আমাদের বাংলাদেশিদের জন্য নেই। তবে জি আর আপনি এতটুকু আমি আপনাকে বলতে পারি গ্রিসে আমাদের আক্রান্তের সংখ্যাও কমে এসেছে। জি আপনাকে আরেকটি বিষয় জানার, সেটি হচ্ছে যে আমেরিকাতে যে ভয়াবহতা, লন্ডনে যে ভয়াবহতা, রাশিয়াতে যে ভয়াবহতা, সর্বোপরি বাংলাদেশে যে ভয়াবহতা, সেই যে একটি আতঙ্কের বিষয়, আপনারা যারা গ্রিসে আছেন আপনাদের ভিতরে এটার অনুভূতিটা কেমন বা ফিলিংসটা কেমন? আপনার ভিতরে এই করোনার যে ভয় বা আতঙ্ক, সেটি কতটুকু স্পর্শ করতে পেরেছে আপনাদের মনকে, আপনাদেরকে? আমাদের মনকে এটা যথেষ্ট নাড়া দিয়েছে, শুধু আমাদের মনকে না, আমাদের গ্রিক সরকারকে এটা অনেক বেশি ইফেক্টেবল মনে করেছিল, যার কারণে খুব দ্রুত আমাদের সিদ্ধান্ত নেওয়া লকডাউনের, যার কারণে আমরা এই পরিস্থিতি অনেক বেশি নিয়ম রাখতে আমাদের এই যে গ্রিক সরকার অনেক বেশি সক্ষম হয়েছে এবং সফলতা অর্জন করেছে। আপনাকে জানাতে চাই আমাদের এখানে মৃত্যুবরণ করেছে সর্বমোট 165 জন এবং জি সর্বমোট আক্রান্তের সংখ্যা হচ্ছে 2836 জন, যা অন্যান্য দেশগুলো এখানে আপনি বলেছেন সেই তুলনায় ধরতে গেলে কিছুই না। সেটা জি প্রমাণ হয়েছে আমাদের এখানে কঠোর ব্যবস্থা এবং জনগণের সচেতনতা, সরকারি বিধি জি আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা, সবকিছু কারণে কিন্তু এখানে সম্ভব হয়েছে। যে সরকার এবং জনগণ উভয়ের সহযোগিতার একটি রেজাল্ট হচ্ছে এই করোনার আক্রান্তের সংখ্যা কম, তাই তো? জি 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 জি। ধন্যবাদ ঠিক শাহিন। সেরকম। জি কারণ শাহিনা, সরকার যেভাবে বিধিনিষেধ দিয়েছে, জি যেভাবে নিয়ম কানুন জনগণ করেছে, সেভাবে পালন করেছে। জনগণ শাহিনাপা, সেটাকে পালন জি করেছে। শাহিনাপা, আমি আবার আপনার কাছে ফিরে আসবো। আমি চলে যাচ্ছি লন্ডন থেকে যিনি যুক্ত হয়েছেন, সালমা আক্তার। তিনি পেশা একজন অভিনেত্রী এবং মডেল। সালমা, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। জি, আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো। সরি, একটু নেটওয়ার্কের কারণে আমি আপনাদের সাথে বুঝতে পেরেছি। আপনারা কি শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি, বুঝতে পেরেছি। আপনাকে দূর থেকে কাছে অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে স্বাগত। আপনার কাছে একটি বিষয়, আপনি তো অভিনেত্রী অর্থাৎ চলচ্চিত্র অর্থাৎ এই জগতের সাথে শিল্প সাহিত্যের সাথে জড়িত। সেই ক্ষেত্রে আপনাদের এই যে এক লকডাউনের কারণে সবাই ঘরে আছেন, এই সময়টা কিভাবে পার করছেন আপনারা? বিশেষ করে আপনি এই সময়টা কিভাবে পার করছেন? এই সময়টা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত খুব ভালো আছি আমরা। খুব ভালো সময় পার করছি। সেভে আছি আমরা এই মুহূর্তে। একটু বাচ্চারা একটু বিরক্ত হচ্ছে, তারপরেও আলহামদুলিল্লাহ যে এই মুহূর্তে লন্ডনের ওয়েদার খুবই ভালো, যেহেতু একটু সামার টাইম, সবাই এখন বাইরে যেতে চায়। যেতে পারছে না, মনটা একটু খারাপ ওদের, বাট আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। জি, আরেকটি বিষয়, আপনি নিশ্চয় জানেন যে ইংল্যান্ডের যে গভর্নমেন্ট, ইংল্যান্ডের সরকার, তিনি তার যে পদক্ষেপ, সেই পদক্ষেপগুলো কিন্তু অনেকেই প্রশ্নবিদ্ধ বা জনমনে অনেকটা অসন্তোষ বিষয়টা, জি অসন্তোষ। সেই ক্ষেত্রে স্কুলগুলো খুলে দেওয়া হয়েছে, জনগণ লকডাউন মানছে না, লন্ডন শহরে প্রতিদিন মানুষ জড়ো হয়ে হাঁটাচলা করছে। সেই দৃষ্টিকোণ থেকে বাংলাদেশেও একই পরিস্থিতি। বাংলাদেশের সরকার যেভাবে আইন দেওয়া হয়েছে, জনগণ মানছে না, গার্মেন্টস সেক্টর খুলে দেওয়া হয়েছে। এই যে দুই দেশের যে বিষয়টি, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আসলে দুই দেশের বিষয়টিকে বলতে আসলে হচ্ছে এটা সম্পূর্ণ নিজের উপরে। হ্যাঁ, আপনি যদি
মনে করেন যে এটা আমার মানা উচিত, তাহলে এখানে হ্যাঁ অনেকে সবাই বের হচ্ছে, এখানে পুলিশও এখন বেঁধে রাখতে পারছে না অনেকে, অনেকে পার্কে যাচ্ছে, সবকিছু আস্তে আস্তে খোলা হয়ে যাচ্ছে, কিন্তু এখানকার মানুষজন ডিস্টেন্স মেনটেন করছে যতটুকু আমরা জানি, ওরা যথাসম্ভব ডিস্টেন্স মেনটেন করছে, বাট যেটা বাংলাদেশে করছে না। জি বাংলাদেশের মানুষ হ্যান্ড গ্লাভস পরছে, মাস্ক পরছে, কিন্তু গাদাগাদি করে আপনি যেখানেই যাবেন, যেখানে দেখতে পাবেন গাদাগাদি ভাবে আছে ওরা, এটা কিন্তু একদমই ঠিক নেই। কিন্তু লন্ডনের মানুষ এই জিনিসটা একটু মেনটেন করছে। হ্যাঁ, ওরা পার্কে যাচ্ছে, সব জায়গায় যাচ্ছে, আবার সবকিছু আগের মতো খুলে দিচ্ছে, বাট এত তাড়াতাড়ি আমাদের গভর্নমেন্ট এটা খুলে দেওয়া উচিত হয়নি। তবে মৃত্যুর সংখ্যা অনেকটা কমিয়ে আসছে আগে থেকে, জি এই কারণে মনে হয় আমাদের গভর্নমেন্ট বাধ্য হয়েছে খুলে দিতে। বাট যদি পরিস্থিতি আবার খারাপ হয় তাহলে কিন্তু আবার লকডাউনের ব্যবস্থাটা করা হবে। জি বাট ধন্যবাদ বাংলাদেশের দর্শক। মতো জি এখানকার মানুষ কিন্তু ওইভাবে গাদাগাদি ভাবে চলছে না। আমি বলবো বাংলাদেশের মানুষকে, প্লিজ আপনারা অন্তত 2 মিটার ডিস্টেন্সটা মেনটেন করুন। আপনারা বাইরে যান, সবকিছু করেন, বাট 2 মিটার ডিস্টেন্স মেনটেন করলে আপনারা সেভে থাকবেন। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা জানেন যে উহান শহরের পরেই ছিল ইতালির বেরগামো শহর, অর্থাৎ এরপরে সারা ইটালি আক্রান্ত হয় করোনায়। চীনের পরে প্রথম অবস্থান ছিল ইটালি। সেই ইটালি এখন 5 নম্বরে আছে। প্রথম স্থানে আমেরিকা আছে, এরপরে আছে আপনার রাশিয়া, এরপরে স্পেন, এরপরে আপনার ইংল্যান্ড, এরপরে আছে আপনার এই ইটালি, ইন্ডিয়া আছে 11 নম্বরে। আমার এখানে কথা হলো যে এখানে ইংল্যান্ডে প্রায় 34,000-এর মতো লোক মারা গেছে এবং ইটালিতে 31,000-এর উপরে মারা গেছে। অর্থাৎ মৃত্যুর দিক দিয়ে আমেরিকার পরে ইংল্যান্ড, এরপরে ইটালি। বাংলাদেশের দিক তাকালে এর ভয়াবহতা আমরা কতটা, আসলে এটা আজ করা খুব কঠিন। ভাবতে অবাক লাগে বাংলাদেশের যদি এই চিন্তাগুলো করি যে আসলে বাংলাদেশ কোন দিকে যাবে। দর্শক, আমি এই মুহূর্তে চলে যাচ্ছি আমাদের মিলান থেকে সহকর্মী আব্দুল বাসিত দলি, যিনি সংযুক্ত হয়েছেন। তিনি একজন সাংবাদিক, চ্যানেল ইতালি প্রতিনিধি। দলই ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি তুহিন ভাই, আমি আপনাকে শুনতে পাচ্ছি। জি দলই ভাই, আপনার কাছে একটি প্রশ্ন। আমরা জানি যে ইটালিতে দ্বিতীয় দফায় লকডাউন 18 মের পরে শিথিল করা হয়েছে। সেই ক্ষেত্রে আপনার সুপার মার্কেট, তারপরে বড় বড় পাইকারি দোকানগুলো, মিল ইন্ডাস্ট্রিজ অনেকগুলো কিন্তু শিথিল করে দেওয়া হয়েছে। সেই ক্ষেত্রে অনেকের ধারণা, যারা আপনি জানেন যে অসংখ্য প্রবাসী বাংলাদেশি যারা রয়েছে সেখানে, তাদের পাসপোর্টের জটিলতা রয়েছে, রিনিউর বিষয়টি, নতুন পাসপোর্ট করার বিষয়টি, ফ্যামিলি সার্টিফিকেট, সব মিলিয়ে অনেক কিছু। এরপরে ইজে করবে, এখানে যে কাজ করবে, সেগুলো নিয়ে অনেক কাজ রয়েছে প্রবাসীদের, যেগুলো দূতাবাসের সাথে আটকে আছে এবং দূতাবাসের অপেক্ষায় আছে অসংখ্য প্রবাসী, কবে দূতাবাস খুলবে, তাদের এই কাজগুলো করবে। সেই ক্ষেত্রে হয়তো অনেকেই জানে না বিষয়টি, না জেনে অনেকে আজকে উপস্থিত হয়েছে দূতাবাসে। সেখানে দেখেছি যে, বা শুনেছি, একটি অপ্রীতিকর পরিবেশ সৃষ্টি হয়েছে। এই বিষয়ে যদি আপনি একটু বলেন, বা আপনি কতটুকু এই বিষয়ে জানেন? থ্যাংক ইউ তুহিন ভাই, আসলে সুন্দর একটা গুরুত্বপূর্ণ সময় উপযোগী একটা প্রশ্ন করেছেন। আমি যেটা ধারাবাহিকভাবে বলবো, প্রথমত হচ্ছে আমরা গতকালকে থেকে এখানে লকডাউনটা শিথিল হয়েছে এবং অনেকগুলা ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। তো এখানে কিন্তু সবাইকেই সোশ্যাল ডিস্টেন্স মেনে চলার জন্য বলা হচ্ছে এবং মাস্ক গ্লাভস পরে বাইর হওয়ার জন্য, এবং ওনাদের যার যার জায়গা থেকে কাজের জায়গাতেও বাধ্যতামূলক করা হয়েছে। তো এখানে যেহেতু আমি প্রথমেই মাস্কের কথা বলছি, এই জায়গাতে আমি এখন এই মুহূর্তে যারা লাইভ দেখছেন এবং যারা পরবর্তীতে দেখবেন তাদের উদ্দেশ্যে আমি বলবো যে গতকালকে পর্যন্ত আমার কাছে অনেকগুলা খবর আসছে যেখান থেকে অনেকেরই ফাইন করেছে, ইতালিয়ান পুলিশ অনেককেই ফাইন করেছে। এই যে বিষয়টা এবং এই ফাইনের জরিমানা যেটা, এটার পরিমাণটাও সর্বোচ্চ 400 € পর্যন্ত। আমাকে একজন বলছিলেন যে ওনার মাস্কের যে বিষয়টা, ওনার মাস্ক পরা ছিল, কিন্তু উনি ট্রেন স্টেশন থেকে নেমে যখন বাইরেতে ছাড়ছিলেন তখন আইন শৃঙ্খলা বাহিনী ওনাকে আটকায় এবং ওনার মাস্কটা একটু নিচে চলে গেছিল, মুখের মধ্যে ছিল কিন্তু নাকটা ওনার কভার ছিল না, যার জন্য ওনাকে 280 €
জরিমানা করেছে। তো এটা আমি সবাইকে বলবো, এখানে যারা আমাদের বাংলাদেশ কমিউনিটির আছেন প্রত্যেককেই, আপনারা হয়তো মাস্ক করে নিজেকে নিরাপদ মনে করবেন এবং আপনি বলবেন যে আপনার গ্লাভস আছে, মাস্ক আছে, কিন্তু তার সঠিক ব্যবহারটা আমরা কতটুকু হচ্ছে এই বিষয়টা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তারপরে আরেকটা বিষয় আমি বলবো, আপনি কিছুক্ষণ আগে যেটা বলছিলেন কনসুলেটের বিষয়ে, জি এখন কনসুলেটের বিষয়, আমি কনসুলেট জেনারেল মহোদয়ের সাথে আমি আজকে সকালেও কথা হয়েছে, কিন্তু আজকে সকালে ওই জায়গাতে বাংলাদেশিরা বিভিন্ন সার্ভিসের জন্য মনে জি করেছিলেন হয়তো আজকে কনসুলেট অফিস খোলা আছে, যার জন্য অনেকেই ওই জায়গাতে জড়ো হয়েছেন। আপনি জানেন আমাদের মিলান কনসুলেট একটা রেসিডেন্সিয়াল এলাকাতে, তো এই রেসিডেন্সিয়াল এলাকাতে হওয়ার জন্য এখানে নরমালি যারা বয়স্ক লোক থাকে, আপনি জানেন সবাই, বিশেষ করে বয়স্করা অনেক ভয় পায় করোনার যে বিষয়গুলা, তো হয়তো প্রশাসনিক ভাবে ওই জায়গাতে পুলিশ প্রশাসনকে ফোন দেওয়া হয়েছে এবং ফোন দেওয়ার প্রেক্ষাপটে প্রশাসনিক লোক ওই জায়গা থেকে ওই জায়গায় আসছিলেন এবং তাদেরকে বলছিলেন যে এখানে ওইরকম করে জটলা না বাঁধানোর জন্য। তা আমি বাংলাদেশি প্রত্যেককে বলবো যে আপনারা যেই জায়গায় কনসুলেট না, আপনি যেখানেই যাবেন অন্তত পক্ষে আপনারা ফ্রেন্ড বন্ধুদের সাথে নিয়ে কোনো জটলা বাঁধাবেন না। আর আরেকটা বিষয় আমি বলবো যে আমাদের ইতালি প্রবাসীদের জন্য, বিশেষ করে আমরা যারা নর্থ ইতালিতে আছি, আমরা দীর্ঘদিন থেকে আমাদের পাসপোর্ট সার্টিফিকেট সহ বিভিন্ন কার্যক্রমগুলো আমরা সার্ভিস কনসুলেট থেকে পাচ্ছিলাম না। তো ওই জায়গা থেকে কনসুলেটের সিদ্ধান্তে ওনারা একটা সিদ্ধান্ত নিছেন অফিস থেকে যে আগামী 26 তারিখ থেকে কার্যক্রম চালু হবে। কিন্তু এখানে আমি দেখাচ্ছি, আপনি একটু কাইন্ডলি যদি দেখেন, আমি একটু আপনাকে দেখাচ্ছি ওনাদের যে ফেসবুকের যে পাবলিসিটি এবং আমাদের সাথে মিলান বাংলা প্রেস ক্লাবের সাথে ওনারা ইনফরমেশন যেটা দিয়েছেন, আমি ওনাদের ফেসবুকের নোটিশটা, বিজ্ঞপ্তিটা যদি আপনাকে দেখাই তাহলে আপনারা একটু বুঝতে পারবেন। তো ভাই আপনি কি দেখতে পাচ্ছেন আমার ফেসবুকের? এখানে আপনি দেখেন লেখা আছে যে স্বাস্থ্যবিধি মেনে নিম্নলিখিত শর্ত সাপেক্ষে আগামী 26 মে 2020 তারিখ হতে সীমিত পরিসরে কনসুলেটের কার্যক্রম চালু করা হবে। এখানে আপনি লক্ষ্য করে দেখেন পাসপোর্ট নবায়নের জন্য একটা নাম্বার দেওয়া আছে, আমি নাম্বারটা আপনাদেরকে এখন বলবো। নাম্বারটা হচ্ছে 327-262-2406। আপনাদের পাসপোর্ট নবায়নের জন্য আপনারা এই নাম্বারে যুক্ত হয়ে কল করে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। তারপর যাদের পাসপোর্ট ডেলিভারি বা সার্টিফিকেটের প্রয়োজন তাদের জন্য আরেকটা নাম্বার দেওয়া আছে 329-882-4305। কিন্তু আরেকটা বিষয় সবাইকেই বলবো, আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অ্যাপয়েন্টমেন্টের সময়ের 10 মিনিটের আগে ওই জায়গাতে থাকবেন। আপনাকে 10 মিনিটের বেশি পূর্বে কাউকে কনসুলেটের হল রুমে প্রবেশ করতে দেয়া হবে না। কারণ এখানে আপনারা জানেন আমরা বাংলাদেশ কনসুলেট জেনারেল মিলান একটা রেসিডেন্সিয়াল এলাকাতে, জায়গাতে অনেকগুলা বাধা নিষেধ আছে এবং আমি সবাইকে অনুরোধ জানাবো যে আমাদের এই সেবা দোলাই ভাই আপনার কাছে আপনার কাছে প্রশ্ন সেটি হচ্ছে যে আজকে যে জটিলতা বাড়ছে সেই জটিলতা কিভাবে এটাকে সমাধান করা হয়েছে বা শেষ করে রেজাল্টটা কি? না, এখানে তেমন কোনো সমাধান হয় না। যখন প্রশাসনিক কর্মকর্তারা এখানে এসে অভিযোগ দিচ্ছিলেন, কিন্তু আমি কনসুলেটের সাথে যোগাযোগ করে আমি জানতে চাচ্ছিলাম যে কিভাবে প্রশাসনের যে জায়গাতে আসার বিষয়টা, তো কনসুলেট থেকে বলছেন না, ওনারা প্রশাসনিক ভাবে তো প্রশাসনকে কোনো ধরনের কমিউনিকেশন করার কথা না। সম্ভবত আমার কাছে মনে হচ্ছে যেহেতু একটা রেসিডেন্সিয়াল এরিয়া, ওই জায়গাতে যারা বসতি তারা হয়তো ইনফরমেশন দিচ্ছে, যারা ওই জায়গাতে বসবাস করে হয়তো তারা কমিউনিকেশন করে পুলিশ প্রশাসনকে ইনফরমেশন করেছিলেন। আরেকটা বিষয় হচ্ছে কনসুলেট হল রুমে একসাথে সর্বোচ্চ 15 জনের অধিক লোক অবস্থান করতে পারবেন না। আপনি দেখতেই পাচ্ছেন ডিসপ্লেতে, আমি অলরেডি আপনাদেরকে দেখাচ্ছি। পরবর্তী আজকে তো অফিস তো আজকে বন্ধ, সেখানে তো প্রবেশ করবে এরকম কোনো অবকাশই নেই যে প্রবেশ করে, তারা তো গেটের বাইরে থাকবে। তো বাইরের যে বিষয়টি, সেখানে কি দূতাবাস থেকে যারা জড়ো হয়েছে তাদের কি কিছু ঘোষণা দেওয়া হয়েছে যে আপনারা 25 তারিখে আসবেন বা এর পরবর্তীতে আপনি আসবেন? লাস্টের ফিনিশিংটা কিভাবে হচ্ছে সেই বিষয়টা যদি আপনি বলতেন। জি তুহিন ভাই, এখন আমরা সবাই জানি এবং কনসুলেটের সাথে আমাদের যখন কথা হচ্ছিল এবং আমি আপনার কাছ থেকে এবং
মিলান বাংলা প্রেস ক্লাবের সভাপতি রিয়াজুল ইসলাম কাউসার ভাই যেটা আমাকে বলছিলেন যে আমার কাছে জানতে চাচ্ছিলেন কখন আমাদের বাংলাদেশ কনসুলেটের কার্যক্রম শুরু হবে, কিন্তু এখানে যারা উপস্থিত আছেন ওনারা ধরে নিচ্ছিলেন যে 18 তারিখ থেকে হয়তো কনসুলেটের কার্যক্রম স্বাভাবিক প্রক্রিয়ায় চলে আসবে বিধিনিষেধ মেনে। তো ওই জায়গা থেকে হয়তো ওনারা এই জায়গাতে ব্যক্তিগতভাবে ওনাদের ডিসিশন নিয়ে গেছিলেন। তবে আমি আপনাকে বলছি যে আমাদের বাংলাদেশ কনসুলেট জেনারেল মিলানের আগামী 26 তারিখ থেকে অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে যারা অ্যাপয়েন্টমেন্ট নিবে টেলিফোনের মাধ্যমে তারাই ওই জায়গাতে কনসুলেট সেবা। ধন্যবাদ দোলাবে, আপনার কাছে আমি আবার আসবো। আমি চলে যাচ্ছি এই মুহূর্তে রিয়াজুল ইসলাম কাউসার। কাউসার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি, শুনতে পাচ্ছি। জি, আপনার কাছে ছোট্ট একটি প্রশ্ন, সেটি হচ্ছে যে আপনি সবই জানেন, বাংলাদেশ সহ সারা বিশ্বের করোনার পরিস্থিতি জানেন, সেই ক্ষেত্রে আপনার ঈদ ভাবনা কি? ঈদ কিভাবে কাটাতে যাচ্ছেন? জি, আসলে সুন্দর একটি প্রশ্ন করেছেন তুহিন ভাই। আমি আসলে বেশ কিছুদিন ধরে এই বিষয়গুলো নিয়ে কিন্তু লেখালেখিও করে যাচ্ছি বিভিন্ন পত্রপত্রিকা এবং ফেসবুকে। তো যেই বিষয়টা আমি দেখছি মিডিয়ার মাধ্যমে, যে বাংলাদেশের পরিস্থিতিটা যদি আমি একটু বলতে চাই, যে ইতালিতে তো আমরা দেখেছি লকডাউন শিথিল হওয়ার পরেও কিন্তু মনে হচ্ছে যে লকডাউনেই চলছে, এভাবেই কিন্তু আমরা চলছি। কিন্তু যখন আমি বাংলাদেশের চিত্রটা যদি দেখি তখন মনে হচ্ছে যে সামান্য কিছুদিন আগে লকডাউনটা ওপেন হয়েছিল, ওপেন হওয়ার সাথে সাথে যেভাবে মানুষ হুমড়ি চুমড়ি খেয়ে পড়লো শপিং মলগুলোতে, মনে হচ্ছে যে অনেকে টোল করেছে, অনেক ফেসবুকাররা এবং অনেক ইউটিউবাররা টুল করেছে যে সেই ইসে যে মনে হয় যে থাবিয়ে নিবে আর কি তার আসবাবপত্র বা তার যে কাঙ্ক্ষিত জিনিসপত্রগুলো বা কাপড় চোপড়। এই যে মেন্টালিটি, মানে আমাদের, আমি যেটা বলতে চাই যে গণমাধ্যম কর্মী হিসাবে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই ধরনের মেন্টালিটি আমাদের কিভাবে হয় যে যেখানে মরণ ঝুঁকি, আমার জীবনটা যেখানে নাশ হওয়ার একটা টেন্ডেন্সি থাকে, সেইখানে আমি কিভাবে ঝাঁপিয়ে পড়তে যাই। তার মানে কি আমাদের মৃত্যুর প্রতি কোনো মায়া নেই, জীবনের প্রতি কোনো মায়া নেই, যে সঙ্গত কারণে আমরা লাফিয়ে সেই মৃত্যুপুরীতে যাচ্ছি? এমন আমি একটা ঘটনা শুনেছি যে মাদারপুরের পুরান বাজার শহরে, এবং তুই ভাই আপনি নিজেও জানেন আপনার এলাকা, সেখানে কিন্তু আমরা দেখেছি যে যখন লকডাউনটা ওপেন হয়েছে, যে সেই পরিস্থিতিতে কোনো মানুষ ওখানে যাওয়ার মতো স্পেস ছিল না, মানুষই হাঁটতে পারছিল না, যেসব রাস্তা দিয়ে ফাঁকা পড়ে থাকে, যে একটা মফস্বলের মতো জায়গায়। আমি একটা জাস্ট ছোট্ট উদাহরণ দিলাম। তো এইরকম যদি হয় একটি ছোট্ট শহরের চিত্র, তাহলে অন্য শহরের চিত্রটা কি? আর গতকালকে তো আমরা বিভিন্ন পত্রপত্রিকা এবং টেলিভিশনের মাধ্যমে দেখলাম যে মানুষগুলো কিভাবে ঘরমুখী হচ্ছে, এবং একটু আগে ইমরান ভাইয়ের সাথেও আমার কথা হলো, সেও এই বিষয়ে উদ্বিগ্ন প্রকাশ করলেন। তো আমি যেটা বলতে চাই যে সবাই কাছে করজোরে আমি বলবো যে এবারে ঈদটা আমরা আসুন ঈদটাকে অন্যভাবে পালন করি। ঈদের সামগ্রী কিনলেই যে ঈদ পালন করা হবে এমন নয়, বরং ঈদের সামগ্রী না কিনে আমরা যদি গরিব দুঃখীদের জন্য সেটা থেকে একটা অংশ দিয়ে থাকি এবং ঘরে বসেই ইবাদতের মাধ্যমে ঈদটা পালন করি, তাহলে কিন্তু আমরা জীবনের ঝুঁকিটাও আমাদের বেঁচে যায় এবং আমাদের কিন্তু ঈদটাও পালন করা হয়ে যায়। এই বিষয়গুলো আমাদের শুধু সরকারের যেভাবে পদক্ষেপ নিচ্ছে। আপনাকে আরেকটা বিষয় বলতে চাই, সেটা হচ্ছে যে যখনই দেখা হলো যে লকডাউনের ওপেনিং এ মানুষ কিভাবে ঝাঁপিয়ে পড়ছে সেই কেনাকাটার দিকে, তখন কিন্তু প্রশাসন আবার মরিয়া হয়ে শক্ত পদক্ষেপ নিল এবং তারা কিন্তু লকডাউনে আবার দিয়ে দিয়েছে এবং তারা কিন্তু লাঠিপিটা করেও মানুষকে প্রতিহত করার চেষ্টা করছে। এই চিত্র আমরা দেখেছি। তো আমার কথা হচ্ছে যে আমরা কি সবসময় কি লাঠিপিটা খেয়েই কি সোজা থাকবো? তাহলে আমরা কেমন মেন্টালিটি, এত বছর হয়ে গেল স্বাধীনতার, তারপরেও কি আমরা একটু সচেতন হব না? আমরা একটু মসৃণ মানসিকতা এবং উন্নত চরিত্রের মানসিকতা কি হবে না? এটা আমার ধন্যবাদ কাউসার, আপনাকে ধন্যবাদ। আমাদের সাথে ধন্যবাদ জানিয়েছেন 52 বাংলা পত্রিকার সম্পাদক কাজী আওলাদ হোসেন। আপনাকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের এই অনুষ্ঠানটি আপনি দেখতে থাকুন। ধন্যবাদ দর্শক, শুনছিলেন আমাদের অতিথিদের বক্তব্য এবং সমসাময়িক বিষয়গুলো। আপনারা জানেন যে বাংলাদেশে যখন গার্মেন্টস খুলে দেওয়া হয়েছিল এবং তারা সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল, তখন তারা বাংলাদেশে ঢাকা শহর ছেড়ে গ্রামে যাওয়ার যে একটি পরিবেশ, সেখানে কিন্তু হাজার হাজার লোক কিন্তু জড়ো হয়েছিল ফেরিঘাটে। ঠিক গত কয়েকদিন এই সমসাময়িক সময় আমরা দেখেছি যে ঈদের উপলক্ষে যাতে ঢাকা শহর ছেড়ে যেতে না পারে যারা, বিশেষ করে ঢাকাতে থাকে, সেই লোকগুলো কিন্তু আবার সেই একই অবস্থা সৃষ্টি করছে, লক্ষ লক্ষ লোক জড়ো হয়েছে। এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতি আসলে কোন দিকে যায় সেটি সময় বলে দেবে।
তার রেজাল্ট আমরা পেয়েছি প্রথমবারের। এইবারের যে জড়ো হওয়ার যে রেজাল্ট সেটা হয়তো আমরা অপেক্ষা করতে হবে কিছুদিন, এর রেজাল্টটা কি আসে। ধন্যবাদ দর্শক, আমরা চলে যাচ্ছি এই মুহূর্তে ঢাকা থেকে, যিনি আলী ইমরান ভাই, তার মাধ্যমে আমরা এই বিষয়গুলো জানবো। ইমরান ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি, শুনতে পাচ্ছি। জি, আপনার কাছে একটি বিষয়, সেটি হচ্ছে যে আপনি যত ঢাকা থাকেন এবং আইন ব্যবসার সাথে জড়িত, সেই বিষয়ে আপনার কাছে একটি জানতে চাবো যে প্রথমেই আপনি জানেন যে বাংলাদেশের সাধারণ ছুটি যখন ঘোষণা করা হয়েছিল, তখন এই লোকগুলো ঢাকা থেকে গ্রামের বাড়িতে যেভাবে যাওয়ার জন্য লঞ্চ, বাস, ট্রেন, যে যেভাবে পারছে শত শত লোকগুলো জড়ো হয়েছে, এবং সেই জড়ো হতে কি হয়েছে, সারা বাংলাদেশে এই করোনার যে ব্যাধি সেটি কিন্তু সব জায়গায় পৌঁছে গেছে। সেই জায়গা থেকে আবার সরকার শক্ত হলো, গার্মেন্টস কর্মীদের বন্ধ করা হলো, এরপর আবার গার্মেন্টস কর্মীরা আসলো। এই যে একটা পরিবেশ, সেই পরিবেশে কিন্তু এখন যে রেজাল্ট করোনার আক্রান্ত মৃত্যু, সেটা হলো যে বাংলাদেশ ঢাকা থেকে এই ঈদের ছুটিতে কেউ দেশে যেতে পারবে না। সেই ক্ষেত্রে এই যে যাওয়া বন্ধ করার আগে যে একটি পূর্বাভাস দেওয়া হয়েছে, সেই পূর্বাভাস শুনে মানুষগুলো আবার ঢাকা থেকে গ্রামের উদ্দেশ্যে যাওয়ার জন্য যে লোকগুলো ফেরিঘাট, বাস স্ট্যান্ড, ট্রেন, সব জায়গায় লক্ষ লক্ষ জড়ো হয়েছে। জড়ো হওয়ার যে একটি ভয়াবহতা তৈরি হয়েছে, সেই রেজাল্টটা কি আসবে সেটা আমরা হয়তো পরে জানতে পারবো। সেই জায়গা থেকে যদি আপনি বলতেন যে আসলে আমরা কোন দিকে যাচ্ছি, আমাদের ভবিষ্যৎ কোন দিকে যে দাঁড়াবে। ধন্যবাদ তুহিন ভাই। এটা আসলে নিঃসন্দেহে করোনা ভাইরাসের যে নেচার বা যে প্রকৃতি, সেটা দেখে কিন্তু বোঝা যায় যে নিঃসন্দেহে এটা খুবই একটা খারাপ দিকে যাচ্ছে। কারণ বাংলাদেশে এখন আজকের তথ্য অনুযায়ী 25,200-র মতো ব্যক্তি শনাক্ত। আমি কিন্তু বলছি না যে আক্রান্ত, শনাক্ত। আক্রান্তর সংখ্যা যে আরো কত, এটা হয়তো বা মানে আমাদের মানে জানার বাইরে। এবং যারা সেখানে জড়ো হচ্ছে বা যারা লঞ্চে বা যাওয়ার জন্য ভিড় করছে, তাদের ভিতরে যে কতগুলো আক্রান্ত আছে এটা কিন্তু আমার মানে জানার বাইরে, আমার বা সবারই জানার বাইরে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে কেন যাচ্ছে, কথাটা হলো এইটা। আমি তখন যে কথাটা বলছিলাম যে যখন বাংলাদেশে প্রথম 8ই মার্চ করোনা শনাক্ত হলো, তারপর থেকে বাংলাদেশ আমরা কিন্তু সবাই প্রিপারেশন নিচ্ছি, এবং এইটার প্রেক্ষিতেই কিন্তু 25শে মার্চ ঘোষণা আসলো যে সাধারণ ছুটি ঘোষণা চলে আসলো। সাধারণ ছুটি হয়ে গেল, আপনারা কেউ বাসা থেকে বের হবেন না, 6টার পরে আর যেন কেউ বাসা থেকে বের হবেন না, সবকিছু বন্ধ করে দেওয়া হলো, শুধু খোলা রাখা হলো ব্যাংক, তাও অর্ধেক সময়ের জন্য এই মুহূর্তে। এবং এর সাথে কি হলো, আমাদের ইন্টারনাল সিকিউরিটি ফোর্স যেটা আছে, পুলিশ, র্যাব, আনসার, বিজিবি, এই সবগুলাকে বাদ দিয়ে সাথে আরো এটাকে বেগবান করার জন্য সেনাবাহিনীকে মাঠে নামানো হলো। এখন যে বিষয়টা আছে যে সেই সময়টা কিন্তু বাংলাদেশের মানুষ মোটামুটি, আমি যেটা বলবো, আমার কাছে যেটা মনে হয় যে বাংলাদেশ পার্সপেক্টিভে মোটামুটি মানুষ এটাকে লকডাউন হিসেবেই নিয়েছিল। কারণ হলো দেখেন যে শুধু এখানে আইনের প্রয়োগ, আমি আইনজীবী হিসেবে বলছি যে বাংলাদেশের যে সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ ও নিরাময় আইন যেটা করা হয়েছে 2018 সালে, সেখানে কিন্তু স্পষ্ট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্পষ্ট কিন্তু বলা আছে যে কোনো ব্যক্তি যদি সরকারি নির্দেশনা ব্যতি রেখে যদি অমান্য করে যদি সংক্রামক ব্যাধি ছড়ায় বা এইরকম কোনো কাজ করে, তাহলে কিন্তু তার 6 মাসের কারাদণ্ড প্লাস 1 লক্ষ টাকা জরিমানা। এবং সরকারের এই কাজ করতে যদি কেউ বাধা দেয়, তাহলে তার জন্য 3 মাসের কারাদণ্ড এবং 50,000 টাকা জরিমানার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু এই প্রেক্ষিতে আমি দেখলাম আমাদের ভিতরে যে বিষয়টা আছে, আমরা অতি উৎসাহী, এবং যেটা বলবো মানে ফেসবুকেরও এখানে একটা ভূমিকা কাজ করেছে, যেটা হলো যখনই দেখলাম সেনাবাহিনী মাঠে আসলো এবং কিছু মানুষকে আসলে সেটা আইনের প্রয়োগও না, তারা যখন একটু কঠোর হইতে গেল, আমরা কিন্তু বিভিন্ন জন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম তোলা ধরুন যে এটা কেন তাদের অধিকার লঙ্ঘন হচ্ছে, এর সব বিষয়গুলোর প্রেক্ষিত থেকে কিন্তু সেনাবাহিনী শেষ পর্যন্ত শুধু আসলো যে না আপনারা একটু সরে যান, আপনারা এটা এই করেন। কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছিল, না, দেশের বৃহত্তর স্বার্থে দেখেন যে বাংলাদেশের মতো দেশে একটা মাস যদি দেশটাকে আমি সবকিছু বন্ধ করে রাখি, আমি কিন্তু দেশের সবকিছু বন্ধ করে দিলাম, দেশের ইকোনমি বন্ধ, এই পরিস্থিতিতে আমার তো আসলে মানে মানুষের প্রতি এত মানে সমাদর বা তার ওইটার চাইতে আমার কিন্তু দেশ রক্ষা করা জরুরি। আমি মানে আজকেই দেখছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য ইকোনমিক ইনস্টিটিউট তারা একটা ডেটা দিয়েছে আমাদের, যেটা হলো যে বাংলাদেশ একদিন যদি বন্ধ থাকে এই অবস্থায় প্রতিদিন 3,000 কোটি টাকা আমাদের লস যাচ্ছে, এবং 1 মাস যদি বন্ধ থাকে 1 লক্ষ
1,02,400 কোটি টাকা আমাদের এক মাসে লস যাবে। বিশাল তাহলে একটি এখন অঙ্ক। দেখেন যে আমরা এক মাসের জন্য, হ্যাঁ আমরা এক মাসের জন্য দেশটাকে বন্ধ করে দিলাম। এখানে তো আমার দেশ বন্ধ হওয়ার কারণে আমাদের ইকোনমি প্রায় 1,02,000 কোটি 2,400 কোটি টাকা, সাথে আমরা আরো 1,00,000 কোটি টাকা প্রণোদনা দিলাম। তাহলে আমাদের অ্যামাউন্টটা কোন, যে এর বিনিময়ে আমি সাধারণ মানুষের কাছে ঢিলে ঢালা ভাব বা শিথিলতা, দেখেন যে আমি বাংলাদেশের, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, আপনাদেরও অনেক অভিজ্ঞতা আছে। ঢাকা শহরে দেখেন যে আপনি লকডাউন করবেন, এখানে কিছু মানুষ আছে যাদের লকই নাই, একভাবে বলতে গেলে রাস্তায় থাকে বা বস্তিতে থাকে, তাদের কাছে তৃণমূল, তারা জি। কিন্তু বাইরে বের হতে চাবেই। তাদের কাছে যদি আপনি আইনের প্রয়োগটা না করেন, আর আমি আইনের বা আইনজীবী হিসেবে আমি এতটুকু জানি যে থিওরি অফ পানিশমেন্ট যেটাকে বলে, যে আসলে পানিশমেন্ট কেন হয়েছে। পানিশমেন্ট কিন্তু ওই একটা ব্যক্তিকে সাজা দেওয়ার জন্য পানিশমেন্টটা হয় নাই। একটা মানুষ যদি খুন করে তাকে মৃত্যুদণ্ড দেয়া, মৃত্যুদণ্ড কিন্তু আসলে দেওয়ার কোনো বিধান অনেক দেশই কিন্তু এটা দেয় না। কিন্তু কেন দেয়া হয় কিছু কিছু এটার কারণটা ব্যাখ্যা করে এরকম, পরিস্থিতির যে এটা কারণে, হলো যে না পরিস্থিতি প্লাস একজনকে দিয়ে সবাইকে বোঝানো যে না তুমি কখনো সতর্ক ওই করা। কাজটা করবে না, ওই কাজটা করলে জি। তুমি সতর্ক করা। ঠিক, আমি এটাই বলছিলাম যে এই আইনটা আমাদের 18 সালে কিন্তু ডেঙ্গুর প্রকোপ থেকে দেশকে রক্ষা করার জন্য আমরা এই আইনটা করলাম, এবং এই আইনে একটা ধারাও রাখলাম কেউ যদি এরকম কিছু করে। কিছুক্ষণ আগে দলয় ভাই যেটা বলছিলেন যে মাস্ক না পরলে জরিমানা হয়ে যাচ্ছে, এখানে যদি আমরা এই উদাহরণটা, নজিরটা তৈরি করতে পারতাম, তাইলে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের মানুষ মানে লকডাউন মানে যতটুকু মানছে তার চাইতে সবাই মানতো, আমি এটা বলছি না, অনেক বেশি পরিমাণে মানতো। এবং এই যে ফেরিঘাটে ভিড়, ট্রাকের নিচে করে যাওয়া বা এইসব বিষয়গুলো অনেকটাই কম হইতো আমার কাছে। জি, এই জি। আপনার কাছে যেটা মনে আরেকটি হয়। বিষয়, আপনি যেহেতু আইনজীবী সেই হিসেবে আরেকটি বিষয় জানার, বাংলাদেশ ঘনবসতি দেশে যেখানে এই করোনা মহামারীতে একটি বিপর্যয় সৃষ্টি হয়েছে, সেই ক্ষেত্রে বাড়তি প্রায় 12 থেকে 13 লক্ষ রোহিঙ্গারা অবস্থান করছে বাংলাদেশে। সেই রোহিঙ্গাদের ওখানের স্যানিটারি অবস্থা ভালো না, থাকার পরিবেশ ভালো না, সার্বিক একটি স্বাস্থ্যগত দিক থেকে একবারে নাজুক পরিস্থিতি। সেখানে যদি এই করোনার সংক্রমণ যে একটু প্রবেশ করে, সেখানে কি পরিস্থিতি হবে, সেখানের যে অবস্থা, সেটা আমাদের দেশের সরকার বা যারা রয়েছে তাদের কতটুকু সাধ্য আছে সেই জায়গা থেকে উত্তরণ ঘটানোর বা এটাকে ট্যাকেল দেওয়া। খুব ভালো একটা বিষয়, যেটা হলো রোহিঙ্গা এখন বাংলাদেশে আসলে খুবই উদ্বেগজনক অবস্থায় রোহিঙ্গা এরিয়াটা আছে। এখন রোহিঙ্গারা যখন বাংলাদেশে প্রবেশ করলো, বাংলাদেশের জন্য কিন্তু সবচেয়ে বড় উদারতার জায়গা এইটাই যে তাদেরকে বাংলাদেশে তারা এখন আশ্রয় দিয়ে পর্যন্ত আছে। আছে, এবং তারা, হ্যাঁ তারা এখন পর্যন্ত খাবার দাবার পাচ্ছে, তাদের চিকিৎসা ব্যবস্থা যেটা আছে সেগুলো সবকিছুই বাংলাদেশ অনেকটা নিশ্চিত করছে। যদিও এতে ইউএনএইচসিআর বা আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা বা বিভিন্ন দেশের সহযোগিতা আছে, কিন্তু আমি যেটা বলবো এখন যে বৈশ্বিক পরিস্থিতি, করোনা মহামারী, এটা কিন্তু একটা মহামারী, এটা হলো বৈশ্বিক একটা মহামারী, শুধু বাংলাদেশের না। বাংলাদেশের মতো একটা দেশ, দেখুন যে আমাদের বাংলাদেশ, আমরা স্বল্প উন্নত দেশ থেকে অল্প কিছুদিন আগে উন্নত হয়েছে আর। তো এই জায়গা থেকে আমার দেশের যে করোনা পরিস্থিতি, এইটা মেইনটেইন করে কতটা তাদেরকে করোনা চিকিৎসা বা স্বাস্থ্য সুবিধা দিতে পারবে, এটা কিন্তু, আর বাংলাদেশের প্রতি কিন্তু ইন্টারন্যাশনাল কোনো চাপ দিলেও হবে সেটা হবে ইনজাস্টিস বাংলাদেশের ক্ষেত্রে। কারণ এই ক্ষেত্রে আমি বলবো যেটা, যে আমি গত সপ্তাহে দেখলাম যে কক্সবাজারের 150টা নমুনা শনাক্ত হয়েছে, তার মধ্যে একটা আছে রোহিঙ্গা। এখন একটা রোহিঙ্গা যদি করোনা আক্রান্ত হয়, সেটা কিন্তু পুরা রোহিঙ্গা কমিউনিটির জন্য ডেঞ্জারাস, তাদের স্বাস্থ্যের জন্য। কারণ করোনার ভাইরাসের যে মিউটেশন বা স্প্রেডিং এর যে সিস্টেম আমরা যে দেখছি, এটা কিন্তু পুরা রোহিঙ্গা কমিউনিটির জন্য, প্লাস বাংলাদেশের জন্য না, সারা বিশ্বের জন্য কিন্তু একটা ঝুঁকির বিষয়। কারণ আমি প্রথমেই বলছিলাম যে করোনা রোগটা কিন্তু সারা বিশ্বকে একটা ভূখণ্ড এবং মানুষকে, মানব জাতিকে একদিকে দাঁড় করাইছে। দেখেন চীনের উহানে করোনা ভাইরাসটা উদ্ভব হলো, কিন্তু খুব দ্রুত, বেশি দিন কিন্তু না, এই 3 মাসের মধ্যে সারা বিশ্বের 212টা দেশে করোনা ভাইরাস ছড়িয়ে গেল। তো এখন রোহিঙ্গাদের যেটা আছে, রোহিঙ্গারা যদি এভাবে আক্রান্ত হয়, আর আমরা আসলে বাংলাদেশ আমরা ফেলে কখনোই দিব না, কারণ আমাদের বাংলাদেশ সরকার প্রধানই কিন্তু আছে মাদার অফ হিউম্যানিটি, জননেত্রী শেখ হাসিনা আমাদের এখানে আছে। আমরা করোনাকে কখনোই, আমরা রোহিঙ্গাদের কখনোই বাংলাদেশ থেকে আমাদের সর্বাত্মক চেষ্টা করবো। জি, আপনার কাছে আরেকটি বিষয়, সেটা হচ্ছে যে, জি,
আরেকটি বিষয় তাদের সেটি হচ্ছে ক্ষেত্রে যে দরকার একটু যেটা হলো, হ্যাঁ জি জি তাদের ক্ষেত্রে দরকার এখন যেটা হচ্ছে যে আপনার বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখানে একটা বড় ভূমিকা অবশ্যই রাখতে হবে, প্লাস হলে ইউএনএইচসিআর যে বিষয়গুলো আছে জি, আন্তর্জাতিক তাদের দাতা সংস্থাগুলো ভূমিকা যেগুলো অবশ্যই আছে জরুরি যেহেতু এটি বৈশ্বিক তাদের সমস্যা এবং ভূমিকা এখানে, এবং তাদের দায়িত্বই নেওয়া উচিত তাদের, বিশেষ করে ডাব্লিউএইচও এই দায় কখনোই এড়াইতে পারে না যে এই রোহিঙ্গা কমিউনিটির দায়িত্ব বাংলাদেশের উপরে চাপানো। তার বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করছে তারা থাকার জন্য, এটাই আমার কাছে মনে হয় যে বাংলাদেশের জন্য অনেক যথেষ্ট। বড় কিছু একটা। জি, ঠিক। জি আরেকটি বিষয় সেটি হচ্ছে যে বর্তমান যে অবস্থা সেখানে সরকারের আইন জনগণ মানছে না, এবং আমি অনেক জায়গায় দেখেছি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে অনেক বিষয়তে যে দোকান আটকানো আছে, শাটার নামানো আছে, ভিতরে কিন্তু কাস্টমার এবং দোকানদাররা বিক্রি করছে। এরপরে পুলিশ যে শাটার উঠে তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে কেন দোকান খুলছে। এই যে যে বিষয়গুলো গোপনে রাত 4টার সময় দোকান খুলে ব্যবসা বাণিজ্য শুরু করছে, এই যে যে সরকারের চোখে ফাঁকি দিয়ে জনগণ এবং ব্যবসায়ীরা এই কাজগুলো করছে, এবং এখান থেকে যে সংক্রমণ হচ্ছে মানুষগুলো, এখান থেকে উত্তরণের উপায়টা কি? এখানে কাকে দায়ী করা যাবে? না দেখুন, সরকার কিন্তু পরবর্তীতে ঘোষণা কিন্তু দিয়েই দিয়েছে যে বাংলাদেশের আসলে শপিং মল গুলা বা সেন্টার গুলো স্বাস্থ্যবিধি মেনে খুলতে পারবে। এর আগের যে বিষয়টা ছিল, আমি তো ঢাকাতে আর কি, আমি বাসার থেকে আমি মিডিয়ার মাধ্যমে ততটুকু দেখেছি ঢাকার কোনো দোকান বা আমরা আসলে কি বাংলাদেশের, আমি আরেকটু 25 তারিখে যে বন্ধটা হলো এটার পর থেকে কিভাবে চললো দেখেন, যে বাংলাদেশে আমরা অর্ধেক সময়ের জন্য ব্যাংক গুলা খুলে দিলাম, আমি কাঁচা বাজার গুলা খুলে দিলাম 2টা পর্যন্ত, এবং আমাদের যে সব সুপার শপ গুলা ছিল সেটাকে আমরা 6টা পর্যন্ত খুললাম, প্লাস হলো আমরা আমাদের ফার্মেসি গুলা খুললাম 24 ঘন্টার জন্য খোলা রাখলাম। এখন যেটা হচ্ছে যে বাংলাদেশের মানুষ আসলে কি, মানুষের আসলে আমরা 2টা হাত দেখি, মানুষের কিন্তু হাত আসলে 3টা, আর বাংলাদেশের মানুষ আমাদের 3য় হাত যেটা অজুহাত, এই অজুহাতটাই সবসময় বেশি কাজ করে। দিতে থাকি আর কি। এখন এই জায়গা থেকে বেশি কাজ করে, এই জায়গা থেকে আসলে মানুষজন এই অজুহাতটা দিয়ে দিয়ে অনেক সময় বের হয়েছে। আর দোকান খোলার যে বিষয়টা আছে, দোকানটা কিন্তু আসলে প্রথমে দ্বিতীয়বার খোলা হয়েছে এই সময়টায় এসে, যখন এই যে আপনার ঘোষণা দেওয়া হলো যে না আমি সীমিত আকারে সরকারি স্বাস্থ্যবিধি বলছি না, আমি মেনে। বলছি লকডাউন থাকা অবস্থায় সরকার নিষেধ করেছে দোকান খোলা যাবে না, কিন্তু তারপরও গোপনে দোকান শাটার আটকে দরজা পিস দিয়ে আপনার দোকানের কাস্টমার ফোন করে নিয়ে নিয়ে এদের বিক্রি করা হয়। এইখানে জনগণের যে দায়টা এবং ব্যবসায়ীদের যে দায়টা, তারা সরকারের আইন অমান্য করে তারা এই কাজগুলো করছে। এই যে জায়গাটা, সেই জায়গাটা আসলে আমরা কিভাবে হ্যাঁ, এই পথ থেকে আসতে পারি? এটাই হচ্ছে দেখুন বড় মানুষ সমস্যা আমাদের। কিন্তু আসলে আমরা কিন্তু আসলে মানুষ স্বভাবতই আইন অমান্য করতে আমরা অভ্যস্ত। আমাদের যদি এমনি ছেড়ে দিয়ে রাখি আমরা যাবো একটু আইনের লাইনটা একটু ডিঙ্গাই, এর জন্যই কিন্তু আইনের শাস্তির ব্যবস্থা করা হয়েছে। কিন্তু বাংলাদেশে দেখেন এখন পর্যন্ত কোনো একটা ব্যক্তিকে এই করোনা ভাইরাস স্প্রেডের জন্য বা এই করোনা ভাইরাসের যে আইনটা মানার জন্য তার প্রতি কোনো রকম আইনের প্রয়োগ হয় নাই। বরঞ্চ প্রথমে আমি যেটা থেকে বললাম যে একটু মানে যদি কাউকে একটু দাঁড় করাইছে বা তার সাথে একটু মানে জোরে কথা বলার জন্য কিন্তু আমরা তার বিভিন্ন রকম ভাবে বিভিন্ন সমালোচনা করছি, এই জায়গা থেকে কিন্তু আমরা সরে এসেছি। আর আরো একটা আর যে বিষয়টা জি, আছে, এখানে আপনার কাছে একটু শেয়ার করি, সেটা বলা হচ্ছে যে পুলিশকে দেখেছে তারা টর্চার করছে, দোকানদারের সাথে খারাপ ব্যবহার করছে, টর্চার করছে। আর বহির্বিশ্বে দেখেছি যে, আমি একটি ঘটনা দিই, যেটা বললো 18ই মার্চ এখানে লকডাউন তুলে দেওয়া হলো, এবং নিয়মগুলো মেনে চলবে, মাস্ক পরবে, হাত মোজা পরবে, এরপরে সামাজিক দূরত্ব বজায় রাখবে, মিনিমাম 2 মিটার দূরত্ব। সেখানে বাসে, আমি যে বাসে উঠলাম, সেই বাসে বয়স কয়েক লোক, সে মাস্ক ছাড়া উঠছে, ড্রাইভার গাড়ি থামিয়েছে, সিকিউরিটি এসে তাকে গাড়ি থেকে নামিয়ে রাখছে, অর্থাৎ তাকে বাসে উঠতে দেয়নি। মাস্ক সে ব্যবহার করে, তার পকেটে ছিল, পরবর্তীতে পকেট থেকে বের করে লাগানোর চেষ্টা করছে, কিন্তু ড্রাইভার মানেনি, তাকে বাস থেকে নামিয়ে দেওয়া হয়েছে। এখানে কিন্তু একটি আইনের যে প্রয়োগ, আইনের কি হয়েছে যে সে যদি না মানে তাকে চলাচল করতে দেওয়া হবে না, আইন যদি না মানে তাকে 400 এখানে জরিমানা করা হয়, যদি গুরুতর হয় তাকে জেল জরিমানা করা হয়। বাংলাদেশের এই যে লাঠি চার্জ এবং গালাগালি, এর পরিবর্তে যদি আইন করা হতো যে এই আইনগুলো যে অমান্য করা হবে তাকে 3 মাসের জন্য জেল দেওয়া হবে, অন্যথায় এবং টাকার 1000 হোক 5000 হোক এর একটা আনুমানিক একটি ধার্য করা হতো, তাহলে এই জায়গাটায় হয়তো আমার মনে হয় এই যে লকডাউন যে অমান্য করছে, সেই অমান্য জায়গাটা এতটা অকার্যকর হতো না।
সেই জায়গা থেকে আপনি যদি হ্যাঁ, একটু বলতেন যে একদম এই জায়গা। যথার্থই বলেছেন। না, আমি ওটা বলছিলাম যে বাংলাদেশের যে আইনটা আছে, আইনটার কোন রকম প্রয়োগটাই আমরা এখন পর্যন্ত দেখতে পেলাম না। সাথে সাথে কি হলো, আমরা দেখেন যে বাংলাদেশে আমরা যে প্রথমে সাধারণ ছুটিটা ঘোষণা করলাম, এটাতে কিন্তু আমরা সাধারণ ছুটি ঘোষণা করলাম, সারা বাংলাদেশের অর্থনৈতিক প্রতিষ্ঠানও বন্ধ করে দিলাম। প্রতি মাসে আমরা 1,02,000 কোটি টাকা লস করছি, সাথে প্রণোদনা দিচ্ছি। বাংলাদেশে সেনাবাহিনীকে আমরা মাঠে নামিয়ে দিলাম, প্রায় 7,000 সেনাবাহিনী সারা বাংলাদেশে টহল দিচ্ছে। এখানে যদি আমরা একটু আইনের প্রয়োগটা যদি করতে পারতাম, তাহলে আমার কাছে মনে হতো যে এটা সারা বাংলাদেশে একটা পরিপূর্ণ সফল লকডাউনে পরিণত হতো। এখন সফল লকডাউন যদি আমরা করতাম তাহলে কি হতো দেখেন, আমরা মাত্র আমাদের জন্য, আমরা তো 1 মাসের কথা বলছি, আমরা যদি এখানে করোনা ভাইরাস কারো শরীরে যদি ঢোকে, আমরা যেটা শুনছি, তাহলে সেটাকে শনাক্ত 14 দিনের মধ্যে সেটার হলো উপসর্গ দেখা দিবে। তো আমরা যদি 14 ডেজ সারা বাংলাদেশকে যদি লকডাউন করে রাখতে পারতাম, তাইলে কিন্তু, এবং এই লকডাউনটা কিন্তু আমি মানে সেন্ট্রালি এইভাবে আনপ্ল্যান্ড ওয়েতে না, শুধু ঘোষণা দিয়ে দিলাম যে বাংলাদেশ লকডাউন বা বাংলাদেশ বন্ধ, এইভাবে কিন্তু না, আমি আসলে পাশাপাশি কার্যকর পদক্ষেপ নেওয়া। হ্যাঁ, কার্যকর পদক্ষেপ প্লাস হলো যে জনগণকে, দেখুন আমি যদি বলে দিলাম লকডাউন, আর যদি শুধু পুলিশ বা আনসার এইসবের এদের উপরে ভরসা করি, তাহলে কিন্তু লকডাউনটা হবে না। কারণ আপনারা জানেন যে বাংলাদেশের একটা থানায় জনসংখ্যার পরিমাণ হয় 2 লক্ষ, একটা থানায় পুলিশ কিন্তু থাকে 20 জন। তার দ্বারা কিন্তু গ্রামের একটা বাজার বা গ্রামের একটা এরিয়া মেইন সব সময় মানুষজন বাসা থেকে বের হচ্ছে কিনা বা দোকানে যাচ্ছে কিনা, চা খাচ্ছে কিনা, এইটা মেনটেন করা কিন্তু সম্ভব না। এজন্য আমি বলছি যে বাংলাদেশকে আসলে এরিয়া ওয়াইজ, ভৌগোলিক অবস্থান ওয়াইজ ভাগ করতে হতো। ঢাকার জন্য একরকম লকডাউনের পলিসি হওয়া উচিত ছিল, গ্রামের জন্য একরকম পলিসি হওয়া উচিত ছিল। এইভাবে প্রয়োজনে আমার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে এত নাই, আমার প্রয়োজনে এলাকার লোকজনকে, স্থানীয় জনপ্রতিনিধিদের এই জায়গায় সম্পৃক্ত করে লকডাউনটাকে যদি সফল করতে পারতাম, তাহলে কিন্তু আমরা যে প্রথমে যেটা দেখেছিলাম, আমরা মাদারীপুরে যে জায়গায় প্রথম শনাক্ত হয়েছিল, সেখানে কিন্তু 15 দিনেও মাত্র 38 জন শনাক্ত হয়েছে। এটার ফলটা কিন্তু লকডাউন। ওখানে কিন্তু আমরা সফলভাবে লকডাউন করেছি এবং প্রশাসনের লোক ওখান থেকে রাস্তাতেই লোকজন বের হয়নি। এর ফলটা কিন্তু ওখানকার লোকজন পেয়েছে। কিন্তু সারা বাংলাদেশে আর কোনো জায়গায়, বিশেষ করে ঢাকাটা, কোনোভাবেই লকডাউনটা মেনটেন করা হয়নি। তার মধ্যে দিয়ে হয়েছে আমাদের যে আমরা গার্মেন্টসটাকে মানে আনপ্ল্যান্ড ওয়েতে সব জায়গায়, যেটা এলাকাগুলাকে সবাই জোনে ভাগ করেছে, রেড জোন, গ্রিন জোন, অরেঞ্জ জোন, কিন্তু বাংলাদেশটাকে আমরা সবচেয়ে রেড জোনটাকেই আগে খুলে দিয়েছি। তো এইসব যে আনপ্ল্যান্ড যে বিষয়গুলো ছিল, এইগুলার কারণেই আসলে মানুষ আসলে দেখতে থেকেছে যে না, আসলে এইগুলার সবচেয়ে, আপনি দোকান খোলা বা এরকম চুরি করে যে করার যে প্রবণতা, এটা আসলে কিন্তু সবগুলা মানুষ করে না। আমার কাছে যেটা মনে হয়েছে যে শুধুমাত্র ঘোষণার পরে, যে সাধারণ ছুটির ঘোষণার পরেও মানুষ অনেক, জি জি, অনেকটাই মেনেছে আমি বলছি, কিন্তু 10% মানুষ থাকে, তারা আইন ভাঙ্গার প্রবণতা নিয়েই কিন্তু মানুষের তৈরি। তাদেরকে থামানোর জন্যই কিন্তু আইন করা হয়েছে, আইনের শাস্তির ব্যবস্থা করা হয়েছে, তাদের দেখে যেন মানুষরা আরো সতর্ক হয় বা আইন মানার ক্ষেত্রে যেন। ধন্যবাদ। আমি আপনার কাছে আবার আসবো। এইটা না করার ফলে আমার কাছে যেটা মনে হয়েছে, জি, আমি আসবো, আপনার কাছে আসবো। আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে প্রায়। আমি এই মুহূর্তে চলে যাচ্ছি লন্ডনে। সালমা সুলতানা। সালমা, আপনি আমাকে শুনছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। জি, আপনি শুনছেন আমাদের আলোচক, তিনি ঢাকায়, তিনি একজন অ্যাডভোকেট, আইন শৃঙ্খলা বাহিনীর বিষয়ে অনেক বিষয় নিয়ে আলোচনা করলাম। সেখানে আইন অমান্য করে যে পরিবেশ সৃষ্টি হচ্ছে বাংলাদেশে, এবং সামনে ঈদ, সেই ঈদ উপলক্ষে মানুষের ভিতরে করোনার যে আতঙ্ক, সেই আতঙ্ক পরিবর্তে আলাদা তার ভিতরে আনন্দ বিরাজ করছে ভিতরে। সেই আনন্দে কিন্তু চুরি করে, তারপরে গোপনে যে যার মতো করে দোকানপাটে কেনাকাটা করছে। সেই জায়গা থেকে যে আপনি লন্ডন আছেন, জানেন যে করোনার ভয়াবহতা, সেই দৃষ্টি থেকে আপনার এই ভাবনাটা যদি একটু বলতেন যে ভবিষ্যৎটা কি, বাংলাদেশের মানুষ কোন দিকে যাচ্ছে, বা এদের ভবিষ্যৎ কি দাঁড়াবে এই অমান্য করার কারণে এবং অবহেলা করার কারণে? আসলে ওরা এখন বুঝতে পারছে না, যখন ঈদ শেষ হয়ে যাবে, যখন এই মুহূর্তে থেকে যখন থেকে লকডাউনটা খুলে দেওয়া হয়েছে, মানে শিথিল করে দেওয়া হয়েছে বাংলাদেশে, তার 14 দিন পর থেকে যখন মানুষের মৃত্যু হার বেড়ে যাবে, তখন গিয়ে ওরা রিয়েলাইজ করবে যে ওরা কি ভুলটা করেছে। এই যে মানুষ কাদাকাদি করছে, একজনের যদি হয়, সে ওই একজনই কিন্তু মার্কেটের ওই শপের মধ্যে সবাইকে ছড়িয়ে ফেলছে। হ্যাঁ, তারা যে এটা বুঝতে পারছে না, তারা
কোন দিকে যাচ্ছে এখন। 14 দিন পরে যখন বুঝতে পারবে, আমার মনে হয় বাংলাদেশের শীতল করে দিয়েছে প্রায় 7-8 দিনের মতো মনে হচ্ছে, আমি শিওর জানি না। তবে 14 দিন কি 15 দিন পর যখন এভাবে মৃত্যুর হার আরো বেড়ে যাবে, এই যে গণপরিবহন যে খুলে দেওয়া হলো, মানুষ যে যাচ্ছে একসাথে বাড়িতে যাচ্ছে, ঈদ করবে, এই আনন্দ ইমেজ যখন মৃত্যুতে মানে পুরা ঢাকা শহর বলেন, পুরা বাংলাদেশ যখন মৃত্যুর একটা ইয়েতে পরিণত হবে, তখন ওরা গিয়ে রিয়েলাইজ করতে পারবে ওরা কি ভুলটা করেছে। আমার মনে হয় সবচেয়ে বড় যে ভুলটা হয়েছে সেটা হচ্ছে শপিং মল গুলো খুলে দেওয়া, দোকানপাট গুলো খুলে দেওয়া। এটা আমাদের সরকারের মোটেও উচিত হয় না সেটা করে দেওয়াটা। ওটা যদি ওনারা খুলতে না পারতো, মানুষজন কিন্তু এখানকার মতো কেউ শপিং এ যেতে পারতো না। আমরা যাচ্ছি বিকজ আমরা হচ্ছে শুধু ফুডটা আনতে যাচ্ছি, আমরা কিন্তু কেউ শপিং করছি না ঈদের, কেউ আমরা প্রয়োজনীয় কেউ জিনিসপত্রের জন্য। জি, প্রয়োজনীয় জিনিসপত্রের জন্য আমরা যাচ্ছি, কিন্তু ঈদের শপিং বলেন, আপনার যে প্রয়োজনীয় কাপড় চোপড়, এগুলো কিন্তু আমরা কেউ করতে পারছি না এখানে। কারণ এটা সম্পূর্ণ এখানে বারণ করা হয়েছে এই মুহূর্তে। ইভেন বারবার শপ, এখানে আপনার হেয়ার ড্রেসার বলেন, কোনো কিছুই ওপেন করা যাবে না, কারণ এখন এটা হেলথ এন্ড সেফটি না। সেটা যদি আমাদের যেসব দোকানপাট গুলো রয়েছে, যারা হচ্ছে অনেক বড় বড় শপের মালিক রয়েছে, অনেক সুপার মার্কেট গুলো যেখানে রয়েছে কাপড়, ওরা যদি অনলাইনে সিস্টেমটা করতো, আমার মনে হয় মোটামুটি মৃত্যুর হারটা কমতো। যাদের বেশি প্রয়োজন ঈদটা করা, তারা হয়তো ওইভাবে করে পেত, কিন্তু এই মুহূর্তে ওরা আসলে বুঝতে পারছে না। আমার মনে হয় এখনো সময় আছে বাংলাদেশের মানুষজনকে বোঝানো। আমাদের নেত্রীর কাছে একটাই আবেদন, আপনার এখনো সময় আছে, প্লিজ সবকিছু একটু বন্ধ করুন। যদি বন্ধ না করেন তাহলে এভাবে মানুষ ডে বাই ডে মরতেই থাকবে। এখন হয়তো রিয়েলাইজ করছে না, বাট ইন ফিউচারে ওরা রিয়েলাইজ করতে পারবে ওরা কি ভুলটা করতে যাচ্ছে। আরেকটা বিষয় আপনার কাছে, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি, আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলতেন। আমাদের দর্শকদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, আমারও খারাপ লাগছে, দেশের মানুষেরও খারাপ লাগছে, এবারে ঈদটা আমরা ওইভাবে করে পালন করতে পারবো না। কিন্তু সবার আগে আমার কাছে মনে হচ্ছে আমাদের জীবনটা অনেক বেশি ইম্পর্টেন্ট বাঁচানো। একটা ঈদ না হয় আমরা না করলাম, ঘরে বসেই করলাম, একটা ঈদে না হয় আমরা নতুন জামা নাই পরলাম, কিন্তু আমাদের জীবনটা তো বেঁচে আছে। তো আমি দর্শকের উদ্দেশ্যে একটাই কথা বলবো, নিজেকে যদি সুস্থ রাখতে চান, ভালো রাখতে চান, প্রয়োজনীয় জিনিস ছাড়া, প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবেন না। শপিং তো নাই, কারণ ওই কাপড় চোপড় থেকে কিন্তু অনেক ভাইরাস ছড়িয়ে যাচ্ছে মানুষের দেহের মধ্যে। তো এবার ঈদটা যদি আপনারা আগের কাপড় বা নর্মাল কাপড় চোপড় দিয়ে করে, যেহেতু আপনারা বাইরে যাবেন না কোথাও, হ্যাঁ, সো আমার মনে হয় আপনারা সেভে থাকবেন, যেটা আমরা করছি এখানে। ধন্যবাদ আপনাকে। দর্শক আমাদের এখানে পুরস্কার কমেন্ট করেছেন তৌফিক জামান, তিনি বলেছেন যে খারাপ পরিস্থিতি বাংলাদেশে কারফিউ দেওয়া উচিত আর কি। বাংলাদেশে আসলে লকডাউন বুঝে না, বাংলাদেশের মানুষ কারফিউ বুঝে। সহজ বাংলা যেটি, কারফিউ দিলে আসলে তাদের ভিতরে বুঝতে যে না, খারাপ কিছু আছে, ভয়ানক কিছু আছে। কারফিউ মানেই গুলি করা, 144 ধারা জারি করা, কারফিউ মানে একটা আতঙ্ক। এই বাংলা ভাষাগুলো গ্রামের মানুষদের ভিতর পৌঁছানো দরকার। তারা লকডাউন আসলেই বোঝে না, তাদের ভিতর কারফিউ জিনিসটা ছড়িয়ে দেওয়া উচিত। দর্শক আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে, আমি শেষবারে চলে যাচ্ছি। রিয়াজুল ইসলাম কাউসার, আপনি দর্শকের উদ্দেশ্যে এই মুহূর্তে যদি কিছু বলেন একবার ছোট করে। জি, ধন্যবাদ তুহিন মাহমুদ আপনাকে। আসলে আপনি যে কথাটা বললেন এটাই সত্য, এটাই বাস্তবতা যে বাংলাদেশের মানুষ লকডাউন বোঝে না, কিন্তু কারফিউটা বোঝে। আর আমাদের দেশের প্রচলিত একটা কথাই আছে যে আমরা কিন্তু লাঠিটাকে মানে শক্তের ভক্ত নরমের জম, একটা কথা আছে। আসলে কথাগুলো না বললেই নয় যে আমরা শুধু শুধু দোষারোপ করছি সরকারকে। অ্যাকচুয়ালি সরকারের কি দোষ? সরকার তো বলেই দিয়েছে যে এটা করোনা সেটা করোনা, কিন্তু এখন আমার মৃত্যুটা যদি আমি ডেকে নিয়ে আসি, সরকারের কি করার আছে? সরকার কি আমাকে এসে বলবে যে তুমি এখান থেকে বাঁচো? আসলে আমাদের দেখার অনেক এবং বোঝার অনেক কিছু আছে, বিশেষ করে পাশ্চাত্যের এবং বহির্বিশ্বের যে সিস্টেম গুলো, এগুলো দেখেও তো আমাদের শেখা উচিত, এগুলো দেখেও তো আমাদের মানা উচিত, এগুলো দেখেও তো আমাদের লকডাউনটাকে মানে পরিপূর্ণভাবে মেনে চলা উচিত। আপনি বললে অবাক হবেন যে আমি কিন্তু প্রায় 2 মাস ধরে ঘরের থেকে বের হই নাই,
কালকে একটু পরশুদিন একটু একটা জরুরি কাজে বের হয়েছিলাম। আজকে আমি আমার যে একটা পর্ব লিখি, ভাবনাগুলো ভাবিয়ে যায়, সেটাই কিন্তু আমি আজকে লিখেছি যে এবং এমনি ভাবে লিখেছি যে আমার একটু নুনের দরকার, এই জন্যই আমি বের হয়েছি, কারণ নুনটাকে আমি খুব ভালোবাসি। আর নুনটা এমনই একটা জিনিস যে সবারই ভালোবাসার, সবারই একদম প্রিয় জিনিস নুন। আর সঙ্গত কারণে আমাকে বের হতে হয়েছে, তাও 2 মাস পরে, আর না হলে আমি বের হতাম না। তো আমরা সবাই কি নুন হতে পারি না? আমরা কি সবাই ভালোবাসার পাত্র হতে পারি না? আর সেই জন্য কি আমাদের চেষ্টাটা থাকতে পারে না? তো আমার দর্শকদের জন্য, দেশ বিদেশের এবং প্রবাসী ও দেশি যত ভাই বোনেরাই আছেন সবার কাছে আমার অনুরোধ, যারা এই অনুষ্ঠানটি দেখছেন এবং পরবর্তীতেও দেখবেন, সবার কাছে অনুরোধ, আসুন না আমরা অন্তত বাংলাদেশকে বাঁচিয়ে রাখি আমাদের সচেতনতার মাধ্যমে। এবারের ঈদ আমরা ঘরে বসে ইবাদতের মাধ্যমে করি, এমনটি প্রত্যাশা আমার, এমনটি আহ্বান জানিয়ে আমি আমার শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। ধন্যবাদ এবং কাউসার, ঈদের আপনাকে অগ্রিম অসংখ্য শুভেচ্ছা ধন্যবাদ। জানিয়ে আমি শেষ করছি। ধন্যবাদ আবারও সবাইকে। কাউসার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমি ইটালির একটি চিত্র তুলে ধরছি আজকের সকালবেলা। বাস জি তুহিন ভাই। যখন জি ইটালির যে বাসগুলো, যে সার্ভিস গুলো, সেখানে কিন্তু দুটি পাশাপাশি সিট থাকলে তুহিন ভাই আপনি শুনতে একটি সিট, পাচ্ছেন? জি জি, তুহিন ভাই আপনি একটি শুনতে সিট, পাচ্ছেন? হ্যাঁ আপনাকে আমি শুনছি, আপনাকে শুনছি, ধন্যবাদ আপনাকে। আমি ইটালির তুহিন একটি মাহমুদ ছোট্ট আমাকে শুনতে পাচ্ছেন? জি আপনাকে আমি শুনছি, আপনাকে আমি শুনছি, আপনি কি আমাকে শুনছেন? জি আপনাকে অসংখ্য আচ্ছা, ধন্যবাদ। আমরা আপনাকে যদি অসংখ্য একটু ধন্যবাদ। অ্যাডভোকেট জি আমি আসবো, এমডি আমি আল আসবো, ইমরান ভাইয়ের কাছে আমরা যেতে আমি যাচ্ছি, আসবো, শেষ মুহূর্তে আপনার কি বলার আছে আমি আসবো, দর্শকদের জন্য? আমি আসবো, আমি আসবো তার কাছে, আমি আসবো, আমি আসবো তার কাছে। আমি তার আগে আমি চলে যাচ্ছি আব্দুল বাসিত দোলই। দোলই ভাই, আপনি দর্শকের উদ্দেশ্যে শেষ মুহূর্তে ছোট করে একটু বলেন। তার আগে আমি একটু ইটালি একটি পুরো ঘটনা বলছি আজকের, যে আজকে না, এটি প্রতিদিনই ঘটনা। একটি বাসে যে সিটগুলো পাশাপাশি সিট আছে, সেই সিটগুলো একটি ব্লক করে আরেকটিতে বসার অনুমতি দেওয়া হয়েছে, অর্থাৎ একটি বাদ দিয়ে আরেকটিতে বসতে পারবে। এবং বাসের ভিতরে নির্দিষ্ট সংখ্যার যদি বেশি হয়ে যায়, তাহলে কিন্তু স্টপেজের কাছে আসলেও বাস কিন্তু দাঁড়ায় না, বাস চলে যায়। কারণ সে যাত্রী উঠাবে না, কারণ তার বাসের ভিতরে পর্যাপ্ত পরিমাণে যাত্রী আছে। এটি হলো সিস্টেমের কারণে ইচ্ছে করলেও মানুষ বাসে উঠতে পারতেছে না, যেতে পারতেছে না, এই এবং জনগণ এই আইনগুলো মানছে। দর্শক ধন্যবাদ। আমি এই মুহূর্তে চলে যাচ্ছি আব্দুল বাসিত দোলই। দোলই ভাই, আপনি কি আমাকে শুনছেন? জি তুহিন ভাই, আমি শুনতে পাচ্ছি জি, আপনাকে। ছোট্ট করে আপনি আমাদের ঈদ বাংলাদেশের মানুষ কিভাবে কাটবে সেই ক্ষেত্রে ছোট্ট করে আপনি পরামর্শমূলক একটি শুভেচ্ছা বার্তা জানাতে পারেন দর্শকদের উদ্দেশ্যে। জি তুহিন ভাই, আমি আপনাকে এটাই বলতে চাচ্ছি আপনার মাধ্যমে, ঈদের যে বিষয়টা আপনি বললেন, ঈদ মানে হচ্ছে খুশি, ঈদ মানে হচ্ছে আনন্দ। তো একটা আনন্দ করতে গিয়ে যদি আমি আমার মৃত্যুকে টেনে নিয়ে আসি, তো সেটা কিন্তু আর আনন্দ থাকে না। তো ওই জায়গা থেকে আমরা এখন যারা ঈদ পালন করবেন, আমি মনে করি খুশিটা কিন্তু ঘরে বসেও করা যায়। আনন্দটা কিন্তু, আনন্দ করতে হলে যে আমাকে শুধু বাইরেই যেতে হবে এরকম কোনো কথা না। আর আপনি যত সুন্দর পোশাক পরেন না কেন, যদি আপনার মনের মধ্যে সুখ না থাকে, তাহলে কিন্তু এটা সুখ হবে না। তো ওই জায়গা থেকে আমি বলবো যে আসুন আমরা এবারের ঈদ ব্যতিক্রম ভাবে পালন করে আমরা আমাদের বাংলাদেশ কমিউনিটি, ইতালিতে যারা আছে এবং দেশ বিদেশের যারা আছে, সবাইকে আমরা ভালোবাসা থেকে শুভেচ্ছা জানাই। আর আরেকটা বিষয় আমি যুক্ত করব, যে জায়গাতে অনেকেই জানেন, যে যারা আমাদেরকে ফোন করে জানতে চান ইতালিতে অনিয়মিতদের জন্য নিয়মিত যে বিষয়টা, এই বিষয়টা নিয়ে আমি বলবো যে এখানে আপনারা আমার কাছে প্রশ্ন রাখছেন অনেকে, এবং রিয়াজুল ইসলাম কাউসার ভাই উনিও আমাকে বলছেন, ওনাকে অনেকেই ফোন করে জিজ্ঞেস করে বিষয়টা। এখানে আমি বলবো যে অনিয়মিতদের নিয়মিত করার জন্য ইতালির সরকার যে ধাপগুলা আমাদেরকে জানিয়েছে, এখানে হচ্ছে যারা ইতালিতে কৃষি কাজের উপর নির্ভরশীল বা কৃষি কাজের সাথে জড়িত, তাদেরকে নিয়মিত করবে। এবং আরেকটা সেক্টর হচ্ছে যারা এখানে কলফ বাদান্তি বলে, যেমন যারা বাসায় কাজ করেন, তাদের জন্য একটা সুযোগ আছে, এবং যারা বয়স্কদের দেখাশোনা করেন তাদের জন্য একটা সুযোগ সুবিধা আছে। এর বাইরে কিন্তু আমাদের বাংলাদেশি মিলানোতে আমি যতটুকু জানি, বিভিন্ন রেস্টুরেন্টের সাথে কাজ করে সম্পৃক্ত আছেন প্রায় 20,000 বাংলাদেশি, যারা বর্তমানে জবলেস বলতে পারেন আপনি। তো ওই জায়গাতে কিন্তু
তারা কিন্তু অনেকটা আশার উপর আছেন হয়তো সরকারের এই এম, যে আইন যেটা হয়তো এটা পরিবর্তন হতে পারে। তা আমিও চাই, আমরা সবাই চাই যে আমাদের যারা বিভিন্ন সেক্টরে আছে প্রবাসী বাংলাদেশিরা তারা যাতে করে নিয়মিত হতে পারে। তবে আমি একটা কথা বলবো আপনার লাইভ এই অনুষ্ঠানের মাধ্যমে, যে কোনোভাবে আপনারা প্রতারিত হবেন না। কারণ এখানে বিভিন্ন সেক্টরে আপনারা অনেকেই কাজ করেন, হয়তো আপনাদেরকে বিভিন্ন বিষয় বিভিন্নভাবে বোঝানো হবে, বিষয়টা সঠিক না। এবং বর্তমান প্রক্রিয়ার যে একটা গেজেট আকারে যে বিষয়টা, যে ফাইনালি যে ডিসিশনটা প্রক্রিয়া কিভাবে করা হবে, এটা কিন্তু আমরা আমাদের হাতে এখনো পৌঁছায় নাই। তো এই মুহূর্তে এটা বলতে পারি যে এটা কনফার্ম, ইতালিতে অনিয়মিতদের নিয়মিত করবে বিশেষ ক্যাটাগরিতে, কিন্তু সবাইকে না। ধন্যবাদ। ধন্যবাদ দলই ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ মুহূর্তে আমি এর সাথে আপনার সাথে একটু সংযুক্ত করতে চাচ্ছি যে সানাতুরিয়া 2020, অর্থাৎ সানাতুরিয়া যেগুলি 2020 সালে যে 6 লক্ষ প্রবাসীদেরকে অবৈধ প্রবাসীদেরকে বৈধ করবে, সেইটি মূলত দুটি ক্যাটাগরিতে আমি আপনার একটু সংযুক্ত হচ্ছি। সেটি হচ্ছে যে দুটি ক্যাটাগরি হচ্ছে হলো কৃষি খাত, আরেকটি হচ্ছে হলো কল বাদান, অর্থাৎ যারা বাসা বাড়িতে কাজ করবে তাদের জন্য, এবং যারা বয়স্ক রয়েছে, প্রতিবন্ধী রয়েছে তাদের জন্য। আরেকটি রয়েছে হলো কৃষি খাতের সাথে সংযুক্ত পশুপালন, গবাদি পশুপালন, এই সেক্টরগুলিতে রয়েছে। যারা রেস্টুরেন্টে কাজ করেন বা কোম্পানিতে বা যেগুলোকে বলা হয় লাবোরো সুবিংগ্রোসো, এগুলোর জন্য এবার ঘোষণা দেয়নি, অর্থাৎ রেস্টুরেন্টে ফ্যাক্টরিতে যারা কাজ করেন তাদের জন্য না। তবে আপনারা ডোমেস্টিক যারা কাজ করেন তাদের জন্য এটি। আরেকটি বিষয় হচ্ছে যে ঘোষণা দিয়েছে সরকার জুন মাসের 1 তারিখ থেকে জুলাই মাসের 15 তারিখ পর্যন্ত আবেদন নেবেন। 1.5 মাস সময় বেঁধে দেওয়া হয়েছে। তবে যে সিস্টেম গুলো, একজন মালিক পক্ষ তার বার্ষিক কত আয় থাকতে হবে এবং তার কি কি কাগজ প্রয়োজন সেইগুলো, এবং এই যে কিছু সিস্টেম পদ্ধতি, এই পদ্ধতিগুলো কিন্তু এখনো প্রকাশ হয়নি। এগুলো প্রকাশ হলে তাহলে আমরা জানতে পারবো যে বাংলাদেশে এবং বিদেশে যারা আছে মালিকগুলো আছে তারা কে পারবে আর কে পারবে না। অনেকের আছে দেখা গেছে এর আগে 20,000 যাদের রেডিত আছে ডোমেস্টিক কাজের জন্য, তারা কিন্তু একজন কর্মচারীকে নিয়োগ দিতে পারছে। এবার কিন্তু হয়তো 20,000 বা 25,000 রেডিত এরকম ডিগলার আসবে, সেই ডিগলারে বলতে পারবে। তা এই জন্য বলা কথাটি, আপনারা যারা আছেন সবাই বিভিন্ন দেশ থেকে ফোন করছেন এবং বিভিন্ন দেশের থেকে আসার জন্য এখানে অনেকে উদ্গ্রীব। আপনাদের উদ্দেশ্যে বলি, যারা এখানে কাজ করছে, মার্চ মাসের আগে যারা প্রবেশ করছে এবং কাজ করছে, তারাই কিন্তু এই সুযোগটা পাবে। তবে বিগত দিনগুলোর মতো যেভাবে সুযোগগুলি নেয়, সেই সুযোগগুলো হয়তো এবার নেওয়ার চেষ্টা করবে। তবে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যারা আপনারা অবৈধ আছেন, যারা কাজ করবেন, আপনারা বুঝে শুনে আপনারা টাকা পয়সা দিবেন। কোনো দালালকে টাকা পয়সা দিবেন না। টাকা পয়সা দেওয়ার আগে অবশ্যই আপনারা এই বিষয়গুলো খতিয়ে দেখার চেষ্টা করবেন যে তিনি পারবেন কিনা কাগজগুলো করতে। এবং যারা এই বছর যে সমস্ত মালিক অবৈধভাবে কোনো কাজ করবেন, যদি এটা ফল ধরে, তাদের জন্য জেল এবং জরিমানা এবং সশ্রম এবং অর্থদণ্ড রয়েছে। এটার কারণ যে 2012 সালে এবং 2009 সালে যে কাগজগুলো দেওয়া হয়েছিল অবৈধদেরকে বৈধ, সেখানে কিন্তু অনেক বাংলাদেশের এর সাথে একটু ইন্টারাপ্ট করতে চাই যে আমি তুহিন ভাই, জি এর সাথে আমি একটু ইন্টারাপ্ট করতে চাই। জি জি কাউসার, আপনি আপনার কথা শুনছি না। আমি আমার কথাগুলো বলছি, আপনাকে শুনতে পাচ্ছি না, আপনার নেট দুর্বল আছে। দর্শক, যেগুলো বলছিলাম যে 2009 সালে এবং 2012 সালে যে কাগজগুলো দেওয়া হয়েছিল, সেখানে কিন্তু বাংলাদেশিরা অনেক প্রতারণা করেছে। যেমন যে সমস্ত ইটালিয়ান তাদের ডকুমেন্টস দিয়ে বাংলাদেশের দিকে কন্ট্যাক্ট করেছিল, তারা কিন্তু ইটালিয়ান কিন্তু জানেন না যে তার ডকুমেন্টস এর উপরে কন্ট্যাক্ট করেছে। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি এখন। আচ্ছা, আপনার কথাগুলো অনেক পরে আসে। দুঃখিত কাউসার, আপনার কথাগুলো অনেক দেরি করে আসে। দর্শক, আপনারা শুনছিলেন ইমিগ্রেশনের যে বিষয়গুলো। আমি ছোট করে আবারও এই বিষয়গুলো আমি শেষ করতে চাচ্ছি। যেটি বলছিলাম যে অনেক বাংলাদেশিরা গত বছর যে প্রতারণার শিকার হয়েছিলেন, তাদের প্রতারণার কারণে অনেক বাংলাদেশিদের কিন্তু টাকা নষ্ট হয়েছে এবং তারা কিন্তু ডকুমেন্টস পাননি। একদিকে তাদের জীবন থেকে 8টি বছর চলে গেছে, তারা অবৈধ রয়েছে, পাশাপাশি তাদের অনেক 5 থেকে 7 লক্ষ 8 লক্ষ টাকা তারা
ক্ষতিপূরণ দিয়েছে। তাই আপনাদের কাছে একটি রিকোয়েস্ট এবং অনুরোধ রাখবো যে আপনারা কোনো মালিকের কাছে কন্ট্যাক্ট করার আগে, চুক্তি করার আগে বা কথা বলার আগে অবশ্যই আপনারা যাচাই বাছাই করে নেবেন, যেন আপনারা আপনাদেরকে যাতে প্রলোভন দেখিয়ে যাতে না নিতে পারে। আর লিবিয়াতে যারা যদি আছেন, আমাদের লাইভ যদি দেখেন, তাদের লিবিয়ার অনেক অবৈধ যারা আছে তাদেরকে দালালেরা বলতেছে যে ইটালিতে কাগজ দেওয়া হবে, ডিক্লেয়ার দেওয়া হবে, তোমরা ওখানে গেলে কাগজ নিতে পারবা। এই জন্য তাদেরকে কিন্তু অনেক প্রলোভন দেখে তাদের কিন্তু ইটালিতে পাঠানোর চেষ্টা করছে লিবিয়াতে যারা আছে। আপনাদের কাছে অনুরোধ, ইটালিতে আপনারা যারা লিবিয়া আছেন, আপনারা যদি এই মুহূর্তে ইটালিতে আসেন, আপনারা কিন্তু কাগজ পাবেন না, করতে পারবেন না, তাই আপনারা আসবেন না। কারণ এখানে আপনার একজন কাগজ করতে হলে তার অবশ্যই দেশের পাসপোর্ট থাকা লাগবে, তার মার্চ মাসের 4 তারিখ এখানে প্রেসিডেন্ট থাকা লাগবে, কাজ থাকা লাগবে, তারাই পারবেন। তাই অন্য দেশেতে যারা আসতে চান তারা আসবেন না এই মুহূর্তে। আপনারা আসলে কাগজ করতে পারবেন না, দালালের উপরে করবেন না। আমাকে কি শোনা যাচ্ছে? আপনাকে শোনা যাচ্ছে, কিন্তু আপনার সাউন্ড গুলো অনেক পরে আসছে, সরাসরি আসতেছে না। তুই আমাকে শুনতে পাচ্ছেন? আপনাকে শুনতে পাচ্ছি, আপনি কি আমাকে শুনতে পান? আচ্ছা, আমি জাস্ট একটা বিষয় বলতে চাই, সেটা হলো কি যে যাতে দালাল ধরে যেন না দেয় কাগজ জমাগুলো, কারণ আমরা অনেক কিছু দেখেছি যাতে করে। জি জি, আমি শুনতে পাই। আমার জাস্ট একটা কথা, সেটা হচ্ছে যে যেন মালিকদের সাথে কথা বলে তারা কাগজগুলো জমা দেয়, যেন ভায়া মিডিয়ার মাধ্যমে না দেয় যে মালিককে চিনি না, একজনকে চিনি এরপরে দিয়ে দিলাম। এরকম অনেক জটিলতা আমরা দেখেছি। আমরা যেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই মিলান প্রেস ক্লাবের পক্ষ থেকে, যে যাতে করে তারা ডিরেক্ট মালিকের সাথে যোগাযোগ করে, দেখা করে, কথা বলে, তার কন্ট্যাক্ট নাম্বার নিয়ে তার সাথে যোগাযোগ করে কাজটা করে। এই বিষয়ে আমরা ইমিগ্রেশনের বিষয় নিয়ে আমরা একদিন আলোচনা করব। আমাদের একজন বিজ্ঞ আইনজীবী রাখবো, আমরা তাদের এই বিষয়গুলো আলোচনা করব। না, ইমিগ্রেশন সেক্টরে আমরা অন্য একদিন আলোচনা করব। ইমিগ্রেশন সেক্টর নিয়ে এই জুন মাসের 1 তারিখের আগে আমরা চেষ্টা করব এই বিষয়গুলো সঠিক ধারণা দেওয়ার জন্য। দর্শক, আমরা চলে যাচ্ছি ঢাকাতে, যিনি রয়েছেন আলী ইমরান সাহেব। আপনি কি শুনতে পাচ্ছেন ইমরান ভাই? জি। আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে, আপনি ঢাকাতে আছেন, অনেক কথা আলোচনা করলাম যে বিষয়গুলো। শেষ মুহূর্তে যদি আপনি দর্শকদের উদ্দেশ্যে বলেন যে আসলে এই করোনার যে ভয়াবহতা, সেই ভয়াবহতা থেকে আমরা যাতে আমাদের দেশটাকে রক্ষা করতে পারি, আমরা নিজেরা ভালো থাকি, আমাদের আত্মীয় স্বজনকে ভালো রাখতে পারি, সর্বোপরি আমাদের বাংলাদেশ যাতে করোনা মুক্ত হয়ে আবার আগের মতো ফিরে আসে, সেই জায়গা থেকে আমাদের কি কি করণীয় উচিত, সেই দৃষ্টিকোণ থেকে যদি আপনি বলতেন আর কি দর্শকদের উদ্দেশ্যে। জি, আমি এই পরিস্থিতিতে আর কিছুদিন পরে ঈদ, আমি এই মুহূর্তে আমি সবাইকে, শুধু বাংলাদেশের মানুষকে বলতে চাই যে আসলে আমরা এখন যুদ্ধের মধ্যে অবস্থান করছি। এখন আমাদের বিন্দু পরিমাণও অবহেলা বা উদাসীনতা করার সুযোগ নেই। আমাদের চারপাশে কিন্তু বায়োলজিক্যাল উইপনের মতো করোনা ভাইরাস ঘুরে বেড়াচ্ছে। দেখুন যে ঈদের দিন আমি যদি একদিন শপিং না করি, আমার ঈদের দিন আসতে কিন্তু কোনো দেরি হবে না। সূর্য কিন্তু উঠবেই, প্রতি 24 ঘন্টা পর একটা দিন পার হবে, ঈদের দিনটা আসবে, সেটাও চলে যাবে। আর এই ঈদটা কিন্তু আমরা সবসময় বাইরে যাই, হয়তো বা ঈদের নামাজ পড়ি, মাঠে যাই, কোলাকুলি করি, এটা না হয় এবার নাই করলাম। আমি আমার পরিবারের সাথে খুব ভালোভাবে নতুন করে দিনটা পার করলাম, তাদের সাথে আনন্দ করলাম। কিন্তু আমি যদি এই ঈদ করবো বলে শপিং সেন্টারে যেয়ে যদি একটা জামা কিনতে যায়, যদি বাসায় করোনা নিয়ে আসি, তাহলে কিন্তু আমার বাসার কারো ঈদ হবে না। আর জামাটা না কিনলে কিন্তু আমার ঈদ হবে। এই পরিস্থিতিতে আমি আমার দেশবাসীর কাছে অনুরোধ করব যে করোনায় কিন্তু শুধু ডাক্তারদের না, ফ্রন্টলাইন যোদ্ধা, তাদের কিন্তু কিছু করার, তারাই সবকিছু করবে এমন কিন্তু না। আমাদের প্রতিটা সবার জায়গা থেকে কিছু না কিছু করার আছে, তাছাড়া কিন্তু এই যুদ্ধে আমরা করোনার বিরুদ্ধে জয়ী হতে পারবো না। আর আমি একটা আশাবাদী মানুষ, এই যুদ্ধে মানব জাতি জয়ী হবে করোনার বিরুদ্ধে, এবং এই জয় খুবই সন্নিকটে। তাই আমরা কিছুটা দিন আমরা সব সময় এই স্বাস্থ্যবিধি যেগুলো আসছে আমাদের কাছে, এগুলো আমরা সব সময় মেনে চলি, এবং নিজ দায়িত্বে আমরা, মানে সরকারের দিকে না তাকিয়ে থাকি যে আমার প্রতি আইন প্রয়োগ হলেই আমি থেমে থাকবো, তা না। আমরা নিজ দায়িত্বে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলি, আমরা যেন দেশের ক্ষতি না করি। দেখুন, আপনার বা আমার জন্য কিন্তু দেশের ক্ষতি হয়ে যাবে। আমি যদি পজিটিভ হয়ে যাই, আমি বুঝবো না, সাথে কিন্তু আমি কয়েক হাজার লোককেও সংক্রামিত করে দিতে পারি। তো আমার সবার কাছে অনুরোধ থাকবে, এই যুদ্ধে আসুন আমরা সবাই অংশগ্রহণ করি এবং এই করোনাকে পরাজিত করি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। দর্শক শুনছিলেন আমাদের
আম, অতিথিদের মতামত এবং আলোচনা। আমরা করোনার এই সার্বিক পরিস্থিতিতে সার্বিক বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। এই মুহূর্তে আমাদের কি করণীয়, এবং সামনে ঈদ, সেই আসন্ন ঈদ উপলক্ষে আমাদের এই আনন্দটা আমরা অন্তত ঘরে বসে কাটাই, সেই বিষয়ে কিন্তু সবাই এই একই আলোচনা করেছে। দর্শক, আপনাদেরকে একটু তথ্য দিচ্ছি। ইটালির আজকের সবচেয়ে নির্ম আহ, আক্রান্ত এবং মৃত্যুর হার সর্বনিম্ন এসেছে। এটি একটি কারণ, সেটি হচ্ছে যে সরকারি আইন মেনেছে এবং জনগণ সচেতন হয়েছে এবং তারা স্বাস্থ্যবিধি মেনে চলেছে, তারা বাসায় রয়েছে। আমি যারা ইটালিতে, যারা বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করেছে, রেস্টুরেন্টে আহ কাজ করতো, অফিসিয়াল কাজ করতো, তাদের কিন্তু সরকার এখনো 3 মাস যাবত কিন্তু তারা বেতন পায়নি। সরকার থেকে দিবে, বলা হয়েছে দিবে, কিন্তু সরকারের যে বিশাল বাজেট, প্রায় 25.6 বিলিয়ন ইউরো তারা বাজেট রেখেছে শুধু বেতন দেওয়ার জন্য যারা এই মুহূর্তে বেকার আছে, কিন্তু তারা কিন্তু এখনো বেতন পায়নি। আমি আমার কথা বলি, আমি এখনো বেতন পাইনি সরকারের থেকে, কিন্তু তারা দিবে। একটি কথা বলার একটাই কারণ, কিন্তু জনগণ কিন্তু অধৈর্য হয়নি, তারা রাস্তায় নামেনি, তারা সরকারের গালাগাল দেয়নি, তারা কিন্তু এই বুঝতে পারছে যে সরকার আহ এই মুহূর্তে একটু সমস্যা আছে। এই মুহূর্তে সরকারকে প্রেসার ক্রিয়েট করা মানে আমাদের দেশকে একটি বিপর্যয়ে নিয়ে যাওয়া। সেক্ষেত্রে তাকে এই যে নীরবতা, এই যে যে ধৈর্য, এই ধৈর্যটা কারণ দেশকে ভালোবাসার কারণে ধৈর্য ধরছে, সরকারকে সুযোগ দিচ্ছে এই ধৈর্যটা ওভারকাম করে তারা যেন এই দেশটাকে রক্ষা করে। আমার একটি বলার কারণ, সেটি হচ্ছে যে আমরা একটু বাংলাদেশে যারা আছি অধৈর্য হয়ে পড়ি, আমরা রাস্তায় নেমে যাই, আমরা একটু ধৈর্য ধরি, আমরা একটু কষ্ট করি, আমরা সরকারকে সহযোগিতা করি, আমরা নিজেকে সহযোগিতা করি, তাহলে এই করোনা যত দ্রুত এই বিদায় নেবে, তত দ্রুত আমাদের বাংলাদেশের মানুষ সেফ হবে, বাংলাদেশ আবার আগের মতো জায়গায় ফিরে আসবে। করোনার এই করোনার একমাত্র ঔষধ হচ্ছে ঘরে থাকা। করোনার একমাত্র অস্ত্র হচ্ছে আপনার আমার সাবধানতা। করোনার একমাত্র বিদায়ের পথ হচ্ছে আমরা বাসা থাকবো, করোনা পালাবে, আমরা বাসায় বাইরে আসবো, করোনা ঘরে ঢুকবে। এই জন্য আপনাদের আমাদের আমাদের প্রত্যেকের এই করোনা যুদ্ধে জয়ী হতে হলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সেই কাজটা কি? আমরা আমাদের ঘরে থাকবো, বিশেষ প্রয়োজন ছাড়া আমরা ঘরে বাইরে যাব না। সামনে ঈদ, আমাদের এই অভিনেত্রী যিনি লন্ডন থেকে তিনিও বলেছেন, গ্রিস থেকে বলেছেন, আমাদের ঢাকার থেকে তিনিও বলেছেন, আহ সবাই বলেছেন যে ঈদ আমাদের জীবনে আসবে, বারবার আসবে, আমরা বেঁচে থাকলে আমাদের ঈদ কাটাতে পারবো। এই একটা বছর না হয় আমরা এই ঈদটা আমাদের পরিবারের নিয়ে আমরা কাটাই। জামা কাপড়, পোশাক আশাক বড় জিনিস নয়, আমাদের পরিবার নিয়ে একসাথে বসে যে আমরা ডাল ভাত খাবো, এটি ঈদ, এটি আনন্দ। আমাদের পরিবার নিয়ে কথা বলবো, এটি আনন্দ, এটি ঈদ। আসুন আমরা আমাদের জীবনকে আমাদেরকে ভালোবাসি, অপরকে ভালোবাসি, আমার দেশকে ভালোবাসি। আমরা মুখে নয়, আমরা কাজে বিশ্বাসী। আমাদের দেশ বাঁচলে আমরা বাঁচবো, আমাদের প্রজন্ম বাঁচবে। সেই দৃষ্টিকোণ থেকে আসুন আমরা সচেতন হই, ঈদটা আমরা ঘরে কাটাই, আর বিনা প্রয়োজনে আমরা যাতে বাইরে না যাই, আমরা নিজে সচেতন হই এবং অন্যকে আমরা সচেতন হওয়ার জন্য উৎসাহিত করি। দর্শক, আমাদের সাথে ঢাকা থেকে সংযুক্ত ছিলেন মোহাম্মদ আলী ইমরান, তিনি জজ অ্যাডভোকেট, জজ কোর্ট এবং অ্যাসোসিয়েট লয়ার, বাংলা সুপ্রিম কোর্ট। আমাদের সাথে সংযুক্ত ছিলেন ইংল্যান্ড থেকে অভিনেত্রী এবং মডেল। আমাদের সাথে সংযুক্ত ছিলেন অনলাইন শিক্ষিকা গিরিশ দূতাবাসের শাহিন আক্তার। আমাদের সাথে সংযুক্ত মিলন বাংলা প্রেস ক্লাবের সভাপতি রিয়াজুল ইসলাম কাউসার, এবং সংযুক্ত হয়েছিলেন চ্যানেলেস ইতালি প্রতিনিধি আব্দুল বাসিদ দোলই। আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মিলন বাংলা প্রেস ক্লাব পেজের নিয়মিত আয়োজন দূর থেকে কাছের অনুষ্ঠান থেকে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের